সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণে প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। আচ্ছা, ইয়ারা কই গেল? আমি যদি মোটে চাই, আমরা দুই রশিদ ভাইরে পাইলাম আর কি। হ্যাঁ, দুই রশিদ ভাই। আমরা সবাই আমিন আমিন করবো, বুঝছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরের পাতা সংলাপের আমাদের আজকের আয়োজনে। আজকের আয়োজনটা আমরা একেবারে বাংলাদেশের স্পোর্টস এর সবগুলো বিভাগকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। আমরা আমাদের টপিক বেছে নিয়েছি করোনায় ক্রীড়াঙ্গনের প্রভাব এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের আজকের আলোচনা করব। আমি একটু আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন আমার হাতের একেবারে বাম দিকে নিয়ামুর রশিদ রাহুল, সাবেক জাতীয় ক্রিকেটার এবং একই সঙ্গে আইসিসির ম্যাচ রেফারি। আমার ঠিক নিচের দিকে দেখা যাচ্ছে তরফদার রুহুল আমিন ভাইকে। তরফদার রুহুল আমিন তিনি হচ্ছেন বাংলাদেশের ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি, একই সঙ্গে জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন যেটি সেটিরও সভাপতি তিনি। আমাদের সঙ্গে ওইটার মহাসচিব আমি, মহাসচিব। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ শিকদার এবং আমাদের সঙ্গে যোগ দিবেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, তিনি বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক, একই সঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ। আপনারা সবাই জানেন যে একটা করোনার কারণে দীর্ঘদিন কিন্তু ক্রীড়াঙ্গনের বাইরে ছিল গোটা বিশ্ব। ফুটবলের মাধ্যমে ইউরোপিয়ান দেশগুলো অনেকেই ক্রীড়াঙ্গনে ফিরেছে এবং প্রায় 117 দিন পর ক্রিকেটও কিন্তু মাঠে ফিরেছে। আজকেই সাউদাম্পটনে একটি টেস্ট ম্যাচ শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার, এবং এই টেস্ট ম্যাচটি এই মুহূর্তে চলছে। তার মানে হচ্ছে যে এই করোনার সঙ্গে অ্যাডজাস্ট করে আস্তে আস্তে ক্রীড়াঙ্গনের সঙ্গে ধাতস্থ হওয়ার চেষ্টা করছেন অ্যাথলিটরা, একই সঙ্গে ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট যারা আছে তারা। আমরা আলোচনা শুরু করব, যেহেতু আমরা মোটামুটি সবগুলো লিডিং ডিসিপ্লিনের মানুষজনকে পেয়েছি। একটু আমরা শুরু করতে চাই চপল ভাইকে দিয়ে। চপল ভাই যেহেতু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও ট্রেজারার, তার মানে হচ্ছে তাদের একবারে অভিভাবক সংগঠন থেকে তাদের অনেক কিছু পরিকল্পনায় ছিল যেটা হয়তো পরিকল্পনার মতো হয়নি। একটু চপল ভাই বলবেন যে এই মুহূর্তে অলিম্পিক অ্যাসোসিয়েশন কি ভাবছে, কারণ সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলছেন যে আস্তে আস্তে ক্রীড়াঙ্গনকে অ্যাক্টিভ করার জন্য উদ্যোগী হচ্ছে সরকার এবং করোনার সঙ্গে অ্যাডজাস্ট করেই আসলে স্পোর্টস কে শুরু করতে হবে। সেই জায়গা থেকে এই মুহূর্তে আসলে কি ভাবছে অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং একই সঙ্গে সরকার? ক্রীড়াঙ্গনকে অ্যাক্টিভ করার জন্য উদ্যোগী হচ্ছে সরকার এবং করোনার সঙ্গে অ্যাডজাস্ট করেই আসলে স্পোর্টস কে শুরু করতে হবে। ধন্যবাদ আমাদের রাকিব, আপনার প্রশ্নটা করেছেন, প্রথম আমাকে দিয়ে শুরু করেছেন। আমি ভেবেছিলাম যে সবরটা শুনে আমি কিছু বলবো, এখন দেখা গেল যে আমাকে দিয়ে শুরু করেছেন, তাই আমার বলতে হয় যে অলিম্পিক অ্যাসোসিয়েশন সবগুলো ফেডারেশনের বাংলাদেশ সমন্বয়কারী প্রতিষ্ঠান। আমি অবশ্যই প্রথমে সাধুবাদ জানাবো মাননীয় মন্ত্রী মহোদয়কে যে উনি সভা আহ্বান করেছেন আগামীকাল, যে কিভাবে ক্রীড়াঙ্গন আবার সচল করা যায়। আমরা সবাই 9টি ফেডারেশন উনি ডেকেছেন, আমরা যাব ফেডারেশনের পক্ষ থেকে, হয়তোবা পরে অলিম্পিকের সাথে উনি বসবেন। তবে অলিম্পিক অ্যাসোসিয়েশনে কিন্তু তাকিয়ে আছে যে মন্ত্রণালয় কি ভাবছেন সেটার উপর। অলিম্পিক সাধারণত যে সমন্বয়টা করে থাকে মন্ত্রণালয়, যদি অলিম্পিককে বলে যে আমরা শুরু করতে যাচ্ছি, আপনার যে কটা ফেডারেশন আছে যে সামনে আসন্ন গেম গুলাতে কিভাবে অংশগ্রহণ করবেন, তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদের প্রশিক্ষণটা শুরু করা যায় কিনা। আমার মনে হয় সে ব্যাপারে অলিম্পিক অ্যাসোসিয়েশন এগিয়ে আসবে অবশ্যই, কারণ অলিম্পিকের কাজই হলো সমন্বয় করা এবং সুষ্ঠুভাবে প্রশিক্ষণ পরিচালনা করে তাদের দল প্রেরণ করা। সেই সমন্বয়টুকু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়মিতভাবে করে আসছে। অলিম্পিক
আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সৃষ্টি হওয়ার পর থেকে। তারপর মনে করেন মাননীয় মন্ত্রী মহোদয় কালকে হয়তো একটা সিদ্ধান্ত দেবেন যে হয়তো সবগুলা ফেডারেশন দিতে পারবেন কিনা, যেটা শারীরিক দূরত্ব বজায় রেখে যে খেলাগুলা বাংলাদেশে হচ্ছে এবং অলিম্পিকে যাওয়ার সম্ভাবনা, মানে অলিম্পিকে অংশগ্রহণ করার সম্ভাবনা যে দলগুলো আছে সম্ভাব্য তাদেরকে হয়তো প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারে। আমিন ভাই, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে অন্যান্য দেশের, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো সবাই কিন্তু অপেক্ষা করছিল যে করোনার পরিস্থিতি কোন দিকে যায় এবং এরপরে কিন্তু তারা লিগ বাতিল বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে হয়তো ভাবতে চেয়েছিল এবং কোন দেশে কখনোই কিন্তু মনে হয়নি যে তারা আসলে লিগ বাতিলের চিন্তা করছে। স্পেশালি আমরা ইতালির কথা যদি ধরি, ইতালির অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, সেই অবস্থায় কিন্তু ইতালিয়ান সিরিয়া সেটা কিন্তু বাতিল হয়নি এবং ইংল্যান্ডের অবস্থা এখনো কিন্তু খুব বেশি ভালো না, তারপরেও কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগটা চলছে এবং তারা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক আগে লিগ শুরু করেছিল, আমরা অনেক পরে লিগ শুরু করেছি, তারপরে হচ্ছে নিজেদের মতো করে খুব তড়িঘড়ি করে মনে হলো যে এই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। এটা কি আসলে যুক্তিযুক্ত সিদ্ধান্ত ছিল? আসলে যেহেতু আমি ফুটবল নিয়ে কাজ করি, ফুটবলের কথাই আমাকে বলতে হবে এবং আমি যেহেতু ক্লাব অ্যাসোসিয়েশনের সাথে কাজ করি, এট দ্য সেম টাইম আমি তৃণমূল পর্যায়ে জেলার সাথে কাজ করি। ফার্স্ট হচ্ছে যে আমরা আমাদের লিগটা যে শুরু হলো, লিগটা শুরু হওয়ার পরে যখন মার্চের 24 তারিখের থেকে খেলাগুলো যখন বন্ধ হয়ে গেল 24 তারিখের পরে, তখন আমরা ক্লাব অ্যাসোসিয়েশন থেকে, ক্লাবগুলো থেকে বলা হয়েছিল যে এই লিগটাকে পিছিয়ে দেন, পোস্টপোন করেন। আমরা লিগটাকে একদম বন্ধ করতে বলি নাই, আমরা বলেছি লিগটাকে আপাতত পোস্টপোন করে এটাকে পিছিয়ে দেন, এমন একটা সিদ্ধান্ত নেওয়া হোক যাতে করে লিগটা একদম টোটালি বন্ধ না হয়ে যায়। একটা যদি আমাদের সিচুয়েশনটা ডেভেলপ হলে তখন এটাকে আমরা আবার নতুন করে আমরা চালু করতে পারবো। কিন্তু এইটা যখন বলা হলো, এরা ফুটবল ফেডারেশন আসলে এইটা চিন্তা ভাবনা করতে করতে ডিসিশন নিতেই কিন্তু 2 মাসের উপরে তারা পার করে দিল। প্রবলেম হচ্ছে কি যে আসলে কথা বললে তো কথার মধ্যে কথা চলে আসে। আমরা যারা ক্লাব করি, আমরা যারা তৃণমূল পর্যায়ের সাথে ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তারা কিন্তু ফুটবলের ডেভেলপমেন্টের জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যে ফুটবল কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। আর ফুটবল ফেডারেশনের টাকা পয়সা কিন্তু ক্লাব থেকে খরচ হয়। এটা একটা সিম্পল যে আমি বলি যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলটা প্রতি বছরে এটা একটা টোটাল এটা বাজেটটা আমাদের ক্লাবগুলোকে 100 কোটি টাকার উপরে আমরা ইনভেস্টমেন্ট করি। তো 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে কিসের জন্য করি? বাংলাদেশের ফুটবলটাকে ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু যারা এই ফুটবলটাকে পরিচালনা করতেছে, যারা এটার কর্তা, অর্থাৎ আমাদের যারা মাদার হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এইটা ওনা কতটুকু রিয়ালাইজ ওনারা করেন এটা কিন্তু আমরা জানা নেই। তার কারণ হচ্ছে যখনই প্রবলেম হলো তখনই বসে সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এটাকে আমরা পোস্টপোন করবো না কি করবো না করবো, একটা সিদ্ধান্ত নিয়ে যাতে ক্লাবের ইন্টারেস্ট সংরক্ষণ করতে হবে, এট দ্য সেম টাইম আমাদের যারা প্লেয়ার আছে তাদের ইন্টারেস্ট সংরক্ষণ করে ফুটবলের এই ডিসিশনটা নিয়ে। কিন্তু ওনারা এই ডিসিশনটা নিতে নিতে প্রায় 2 মাসের উপরে পার করে দিচ্ছেন। তার কারণ হচ্ছে পার করে দিচ্ছেন কি, আসলে ওনারা তো এই এখনো যে এই করোনার মধ্যে কিভাবে ফুটবলের নির্বাচন করবে এইটা নিয়েই তো ব্যতিব্যস্ত হয়ে গেছিল ওনারা। এবং ওনারা যে কোন কাউন্সিলরকে ওনাদের পছন্দের মতো কাউন্সিলরকে রাখবে আর কাকে রাখবে না, এইটার অঙ্ক ক্যালকুলেশন করতে যে সালাম মুর্শিদি সাহেবের ভোট কয়টা আছে, অমুক কাউন্সিলরের ভোটার কয়টা আছে, কোন কাউন্সিলর কাকে দিবে, এইটাই চিন্তা করতে করতেই কিন্তু ওনাদের টাইম চলে যাচ্ছে। পুরো ফুটবলের ডেভেলপমেন্ট করবে কি, যার জন্য আমিন ভাই এইটা নিয়ে আরেকটু ডিটেইল আমরা কথা বলবো। আমরা যেহেতু একেবারে কথা তো আসবেই, কথা শুনতে হবে। এক্স্যাক্টলি এইটা ডিটেইল আমরা আপনার কাছ থেকে শুনবো। একটু রশিদ ভাইয়ের কাছে জানতে চাই, রশিদ ভাই আপনাদের কিন্তু 2টো বড় টুর্নামেন্ট করার পরিকল্পনা ছিল, যেহেতু মুজিব বর্ষ ছিল এবং 2টা টুর্নামেন্টের জন্য আপনারা মোটামুটি অনেক দিন ধরেই কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। সেই জায়গা থেকে এখন দুটোই যেহেতু এখন পোস্টপন্ড হয়ে আছে, সেক্ষেত্রে কি ভাবছে এখন হকি ফেডারেশন? আসলে এটা আমাদের এশিয়ান হকি ফেডারেশন থেকে আমাদের যেটা হয়েছিল, আমরা এই জুন মাসের 4 তারিখে আমাদের ছিল আন্ডার 21 এশিয়া কাপ এবং এটা জুনিয়র এশিয়া কাপের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ডও, এবং এটার জন্য এবং সাথে সাথে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট ছিল যে এবছর আমরা নভেম্বরে আমরা চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজনের জন্য আমরা হোস্ট হয়েছিলাম।
আপনারা সবাই জানেন যে এটার এশিয়ান হকি ফেডারেশনের যে সিইও তৈ বিক্রম, সে আমাদের দেশে এসেছিল এবং আমরা তার সাথে এমইও স্বাক্ষর করেছি এবং হোস্টিং যে ফি সেটারও একটা অংশ কিন্তু আমরা সেখানে অলরেডি পেমেন্ট করেছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের প্র্যাকটিস চলতেছিল, আমরা টিমকেও আমরা আমাদের দেশের মাটিতে এবং এর বাইরেও আমরা নিয়ে গেছিলাম, আমরা টেস্ট প্র্যাকটিস করার জন্য আমাদের পরিকল্পনা ছিল যে আরো কয়েকটা দেশে যাবে, কিন্তু এর মধ্যে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং এশিয়ান হকি ফেডারেশন থেকে আপনার 21 যেটা হওয়ার কথা ছিল এশিয়া কাপ, যেটা জুনে হওয়ার কথা ছিল, সেটা তো অলরেডি পোস্টপোন হয়ে গেছে এবং ডেটও চলে গেছে। আর নভেম্বরে যেটা হবে সেটার ব্যাপারে এশিয়ান হকি ফেডারেশন এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি, যেটা আমাদের মানে অত্যন্ত আমাদের কাছে একটা মানে দুইটা টুর্নামেন্ট, বড় দুইটা টুর্নামেন্ট আমাদের এখানে হওয়ার কথা ছিল, এটা আমাদের হকির জন্য একটা ব্যাড লাক আমি বলবো। পাশাপাশি আমরা গত মৌসুমের আমাদের লিগ সেকেন্ড ডিভিশনের মাধ্যমে আমাদের লিগের মৌসুম শেষ হয়ে যায় এবং আমাদের প্রিমিয়ার ডিভিশন হকির মাধ্যমে আবার লিগটাকে আমাদের শুরু করার প্রস্তুতিগুলো আমরা নিয়েছিলাম, আমরা লিগ কমিটি করেছিলাম এবং ক্লাবগুলোর সাথে আলাপ আলোচনা আমরা চালিয়ে যাচ্ছিলাম। এখনকার যে অবস্থা, কারণ হলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা আসলে অনেক টাফ ব্যাপার এখন, কারণ হলো আমি তো যে সমস্ত হোস্ট যে সমস্ত পার্টিসিপেশন কান্ট্রি গুলো থাকবে সকলেরই তো আপনার এই করোনা পরিস্থিতি ভালো হইতে হবে, কিন্তু সবচেয়ে ডোমেস্টিকে যেটা আমাদের ক্ষতি হচ্ছে যে আমরা ডোমেস্টিক লিগটা আমরা চালু করতে পারতেছি না এবং খেলোয়াড়রাও লিগ ছাড়া তো ধরেন আসলে হকি প্লেয়ার বলেন বা ফুটবল বলেন যারাই বলেন, লিগ ছাড়া তো তাদের কোনো আয়ের কোনো উৎস কোনো নাই। সেক্ষেত্রে লিগটাকে যদি আমরা শুরু করতে পারতাম, কারণ আমরা এখানে যারাই সংগঠক আছি, আমার যদি অ্যাথলেট বেঁচে না থাকে, তাদের যদি আমরা সে মধ্যে রাখতে না পারি, এটা এখন জানি না কতদিন অবস্থায় চলবে। মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত যদি আসে, আর বিশেষ করে হকি ব্যাপারটা ফুটবল ক্রিকেট বা এই দুটা ইভেন্টের কথা বলবো, সেখান থেকে আলাদা, কারণ আমরা তরফদার আছেন, তারা সারা বাংলাদেশে ফুটবলের জন্য কাজ করেন, অলিম্পিকের এখানে চপল ভাইয়া আছেন, তারা অন্যান্য যে সমস্ত ইভেন্ট গুলো করেন, কিন্তু ক্লাব লিগটা কিন্তু সম্পূর্ণ ক্লাব কি করে এবং ক্লাবকে কিন্তু আমরা ফেডারেশন থেকে কোনো ধরনের কোনো অনুদান বা অর্থ আমরা দিতে পারি না। সেক্ষেত্রে ক্লাবগুলা কি আসলে এগিয়ে আসতে হবে। অন্তপক্ষে আজকে আপনি এটা ইউরোপের কথা বলতেছেন যে দর্শক শূন্য সেখানে কিন্তু লিগ হচ্ছে ফুটবলের, কিন্তু আমাদের এখানে কিন্তু একটু আলাদা, কারণ এখানে টোটাল ইনভেস্টার থাকে ক্লাবের, তারাই লিগের জন্য আসলে লিগ কমিটি থাকে এবং লিগ কমিটির মাধ্যমে তারা তাদেরকে নিয়ে কিন্তু লিগটা চালাতে হয়। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা এখানে বঞ্চিত হলাম এবং পাশাপাশি লিগ বা অন্যান্য ইভেন্ট গুলো আমরা চালু করতে পারি, অনেক বড় ধরনের একটু আঘাত, এবং এটা যদি দীর্ঘমেয়াদী আরো চলে অ্যাথলেটটা কিন্তু ঘরে বসে যাবে এবং তাদের জন্য একটা শুরু করা অনেক টাফ ব্যাপার এটা। এক্স্যাক্টলি, এটা নিয়ে আরেকটু ডিটেইল শুনবো। আমি একটু রাহুল ভাইয়ের কাছে যেতে চাই। রাহুল ভাই, অনেকদিন পর হচ্ছে ক্রিকেট মাঠে ফিরলো, সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের টেস্ট, এবং বেশ কিছু নিয়ম কানুনেও পরিবর্তন আনতে হয়েছে এই মানে ম্যাচটা মাঠে করানোর জন্য। দর্শক শূন্য মাঠে এখানেও ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলা হচ্ছে। মানে এটা আসলে কতটা স্বস্তিদায়ক, এবং একই সঙ্গে এটা বলবেন যে এই যে চেঞ্জেস গুলো তাতে করে আসলে একটা স্পোর্টস এর যে সৌন্দর্য সেটা আসলে কতটা বৃদ্ধি পাবে? ধন্যবাদ রাকিব। সর্বপ্রথমে আজকে ভার্চুয়াল মিটিং এ যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার তরফ থেকে আপনাকে সালাম জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা। প্রথমে সব থেকে বড় কথা যেটা হলো যে অনেক খেলাই এখানে উপস্থিত আছে। স্পোর্টস ম্যান হিসেবে এটা আমার জন্য আসলে খুবই দুঃখজনক, কিন্তু বিং এ ক্রিকেটার, ফর্মার ক্রিকেটার, ম্যাচ রেফারি, সেই অনুযায়ী যদি বলেন তাহলে ক্রিকেট ফিরেছে, সেটা একদিক থেকে অনেকটা স্বস্তিদায়ক। অ্যাটলিস্ট আমরা টিভিতে টেস্ট ক্রিকেট দেখতে পাচ্ছি, এটা হলো সব থেকে বড় কথা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে স্বাস্থ্য বিধি মেনে, আইসিসির বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন মেনে এখানে খেলাগুলি হচ্ছে শুধুমাত্র দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। যদিও দর্শক মাঠে নাই, কিন্তু আমরা টিভি সেটে বসে অ্যাটলিস্ট খেলাগুলি দেখতে পাচ্ছি, সেটা হলো সব থেকে বড় ব্যাপার। তারপরও এখানে মাঠে খেলাটা তো আলটিমেটলি এটা দর্শকদের জন্যই। মাঠের একটা প্রেজেন্স, মাঠের যে সাপোর্ট, মাঠের যে আওয়াজ, সেটা হয়তো আমরা সাউন্ড ট্র্যাক দিয়ে হয়তো কিছুটা অ্যাটলিস্ট একটা লাইভ দেওয়ার ব্যবস্থা করেছে সাপোর্ট দেওয়ার জন্য,
এটা আলটিমেটলি নির্ভর করে হলো যাদের সব থেকে বেশি ওই ধরনের ইকুইপমেন্টস আছে, ওই ধরনের আপনার ব্যবস্থা আছে যেটা ইংল্যান্ড বা অন্যান্য দেশের করতে পারে। আমাদের এখানে আমরা যদি করতাম বা আমরাও এটা করতে পারতাম কিনা সেটা হলো সব থেকে বড় ব্যাপার। বাট তারপরও আমরা যেহেতু ক্রিকেটটা দেখছি সেটা হলো সব থেকে স্বস্তিদায়ক, অ্যাটলিস্ট অন্যান্যদের থেকেও ফুটবল এবং ক্রিকেটটা যে অ্যাটলিস্ট আমরা টিভিতে দেখতে পাচ্ছি সেটা সব থেকে স্বস্তিদায়ক। আর যে জিনিসগুলি আপনি বললেন যে হ্যাঁ আইসিসি বিভিন্ন ধরনের মানে অ্যাটলিস্ট একটা ব্যারিয়ারের মধ্যে চলে এসেছি আমরা, সেটা কিন্তু আলটিমেটলি প্রথমে মনে রাখতে হবে যে কেন এই জিনিসটা হয়েছে, জাস্ট বিকজ অফ দি কোভিড-19। এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কিন্তু আলটিমেটলি এটা করা। তার মানে কি, তার মানে আমরা আইসিসি এই জিনিসটা চিন্তা করেছে উইথ এ ভেরি ব্রড মাইন্ডেড যে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা সব থেকে ভালো, কিন্তু সেই সাথে আমাদের নর্মাল যে ক্রিকেট লাইফ সেটা যাতে করে চলে থাকে। এবং এই জিনিস ডিসিশনটা নিতে কিন্তু আমাদের উই হ্যাভ টু ওয়েট অ্যাটলিস্ট 4 months। অ্যাটলিস্ট ওখানে যারা ব্রেন স্ট্রম করে, আইসিসির যারা বড় কর্মকর্তারা, তারা এই ব্রেন স্ট্রম করে কিন্তু এই জিনিসগুলি বের করেছে। যেমন স্ট্যাভিলা, এটা অনেক ইম্পর্টেন্ট, যেমন এই জিনিসগুলি যেগুলি ছোঁয়াচ্ছে, এই কোভিড-19 যেহেতু ছোঁয়াচ্ছে একটা রোগ, সেটাতে করে অন্যদের থেকে অ্যাটলিস্ট সেফ থাকে, সিকিউর থাকে, যাতে করে আবার কিছু পরিবর্তন এসে যে 11 জনের মধ্যে কেউ যদি কোভিড-19 হয়, টেস্টে যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে কনকাশনের যে রুলস যেটা আমরা করেছিলাম সেটাও কিন্তু এটার মধ্যে চেঞ্জ এসছে। তো এই জিনিসটাও কিন্তু আলটিমেটলি একটা বড় জিনিস যে না, ইম্পর্টেন্সটা কতটুকু একটা প্লেয়ারের, এটা কিন্তু আইসিসি দেখিয়ে দিয়েছেন। আর একটা ব্যাপার হলো যে সব থেকে বেশি যারা বাংলাদেশি আমরা যারা আছি, যারা ম্যাচ অফিসিয়ালস, এটা একটা বড় সুযোগ আমাদের জন্য যে আমাদের ইংল্যান্ডের মতো বা অন্যান্য দেশের মতো যদি আমাদের বাংলাদেশে যদি কখনো কোনো সময় কোনো টেস্ট সিরিজ বা অন্য কোনো সিরিজ যদি হয়, তাহলে আমরা যারা এখানে টেস্ট আম্পায়াররা যারা এখন পর্যন্ত মাঠে অনফিল্ড আম্পায়ার করতে পারে নাই, বা আমরা যারা ম্যাচ অফিসিয়ালস আছি যারা টেস্ট এখনো করতে পারেনি, এটা একটা বড় সুযোগ ছিল আমাদের জন্য। অ্যাটলিস্ট এই অনফিল্ড আম্পায়ারিং করা এবং ম্যাচ অফিসিয়েটিং করা, এটা একটা সুযোগ এখন পর্যন্ত আমাদের আছে। যদি সিচুয়েশন এবং অন্য যে গাইডলাইনের মাধ্যমে যদি আমরা, কিন্তু একটা বিরাট একটা এই সুযোগটা কিন্তু সচরাচর আসবে না। হোপ যে সিচুয়েশনটা হয়তো 1-1.5 বছর থাকবে বা 2 বছর থাকবে, এটা আমরা আশা করছি। হয়তো তার আগে হয়তো নিঃশেষ হয়ে যেতে পারে। সেইটা যদি চলে আসে তাহলে এই সুযোগগুলি আমরা পরবর্তীতে আর পাবো কিনা সেটা একটা সব থেকে বড় ব্যাপার। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে মাঠে স্পোর্টসটা শুরু করাটা একটা বড় উদ্যোগ ছিল, সেটা সফলভাবে শুরু হয়েছে এবং দেখা যায় পঞ্চম পর্যন্ত হোক আর কি, এই এক্সাইটমেন্টটা থাকুক সাউদাম্পটনে। একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে আসলে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমি একটু চপল ভাইয়ের কাছে জানতে চাই। চপল ভাই, এই মুহূর্তে যদি ক্যাম্পটা শুরু করা হয়, সেক্ষেত্রে আর্চারি ফেডারেশন আসলে নিজেদেরকে কিভাবে আসলে রেডি করবে যে এই সময়ে যদি বলা হয় যে আর্চারি মাঠে গড়াক বা আর্চাররা এই মুহূর্তে রেডি হতে পারবে বা প্রস্তুতি নিতে পারবে, সেক্ষেত্রে কি করতে পারবেন আপনারা, মানে কি কি উদ্যোগ আপনারা নেবেন? ধন্যবাদ রাকিব ভাই, সবাইকে আবার আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কথা আগে বলেছি, এখন একটু আর্চারির কথা বলবো আর কি, যে আমাদের প্রস্তুতিটা বরাবরই ছিল। আমরা কিন্তু যখন লাস্ট মিটিং হয়, যে মিটিং এর মাধ্যমে আমাদের ট্রেনিং কার্যক্রম স্থগিতা ঘোষণা করেছিলেন মন্ত্রী মহোদয়, তখন কিন্তু আমাদের একটা স্পেশাল পারমিশন দিয়েছিলেন। হ্যাঁ, স্পেশাল পারমিশন দিয়েছিলেন যে আপনারা আমাদের যেহেতু আইসোলেটেড এরিয়া, আমরা যাতে প্রশিক্ষণটা অব্যাহত রাখি। কিন্তু যখন এই কোভিড এর একটু তীব্রতা বৃদ্ধি পেয়ে যায়, তখন আমরা তাদেরকে যার যার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি, আমরা মানসিকভাবে প্রস্তুতি আছি এবং সুরক্ষার ব্যাপারেও আমরা কিন্তু প্রস্তুত আছি, এবং ইতিমধ্যে আমাদের কিছু কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি, যাতে করে আমরা যদি সরকার আমাদেরকে অনুমতি দেয় আমরা শুরু করব। যেমন কোভিড মহামারী এই সংকটে আমাদের জাতীয় ফেডারেশন গুলোর জন্য ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন থেকে কিছু নির্দেশনা আছে,
স্বাস্থ্যগত দিকটা দেখার জন্য, যেমন শারীরিক দূরত্বটা কিভাবে থাকবে, একটা বাট্রেসের সাথে থাকবে যে একটা বাট্রেসে কতজন প্র্যাকটিস করতে পারবে, কতটুকু দূরত্ব বজায় রেখে ওগুলো আমরা অবলম্বন করার জন্য আমাদের যেই সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার আমরা প্রস্তুত রেখেছি। আমাদের জার্মান কোচ ইতিমধ্যে সবকিছুই সম্পন্ন করে রেখেছেন, অনুমতির অপেক্ষায়। আমরা যদি সরকার আমাদেরকে অনুমতি দেয়, মাননীয় মন্ত্রী মহোদয় আগামী কাল আমাদের সভা ডেকেছেন, সভাতে যদি বলে যে না আপনারা শুরু করতে পারেন, কারণ আমাদের হাসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম সম্পূর্ণ আইসোলেটেড একটা জায়গা, যদিও ওইখানে একটু এখন আমাদের পুলিশ ভাইরা অবস্থান করছেন গ্রাউন্ড ফ্লোরটায়, স্বল্প দিনের জন্য তারা এসেছিলেন এবং তারা চলেও যাবেন, ইতিমধ্যে তারা যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। এটা হলে আমরা একদম সম্পূর্ণ একটা আইসোলেটেড ক্যাম্প আমরা করতে পারবো এবং সুরক্ষার ব্যাপারে যা যা করণীয় আমরা সবকিছু গ্রহণ করতে পারবো এবং ওই অ্যাপারেটাস আমাদের তৈরি করা আছে। প্রস্তুতি মানে ফেডারেশনের পক্ষ থেকে আছে এবং আপনারা নিশ্চয়ই অলিম্পিকের একটা ভালো প্রস্তুতি নিচ্ছিলেন, বাট খুব আনফরচুনেটলি হচ্ছে টোকিও অলিম্পিকটা বন্ধ হয়ে গেল। সকল ভাই এটা নিয়ে কথা বলবো, একটু আমি আমিন ভাইয়ের কাছে যেতে চাই। আমিন ভাই, যেটা আপনি বলছিলেন যে ফেডারেশন অনেক বেশি নির্বাচন কেন্দ্রিক চিন্তা করছে, যে কারণে মাঠের ফুটবল নিয়ে তাদের অত বেশি ইন্টারেস্ট ছিল না, কিন্তু যেই বাস্তবতা আসলে ইউরোপিয়ান ক্লাবগুলো ফুটবল খেলছে, যে মাঠে দর্শক নেই, আমাদের তো আসলে আমাদের যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল সেখানে তো সেই অর্থে দর্শক যায় না, শুধুমাত্র টিভিতে খেলা দেখানোর ব্যবস্থা করে হলেও তো লিগটা কন্টিনিউ করা যেত। মানে আপনার কি মনে হয়? আমরা যেটা লিগটা কিন্তু একদম মানে যে বাতিল করার জন্য তা কিন্তু আমরা কোনো সময় বলি নাই, যে লিগটাকে পিছানোর জন্য আমরা বলেছি যে সিচুয়েশন ডেভেলপ হোক অথবা পোস্টপন্ড করে এটাকে মানে শিফটিং করার জন্য আমরা বলেছিলাম যে টাইমটা একটু বেটার হলে। যেমন যখন অন্য জায়গায় ইউরোপে যখন লিগ গুলা শুরু হলো, যখন একদম কোভিড এর যখন পিক আওয়ারে কিন্তু লিগ গুলা কিন্তু শুরু হয়নি, যখন এটা ডাউন স্ট্রিমের দিকে চলে গেল তখন কিন্তু দর্শক শূন্য অবস্থায় তারা মানে লিগটাকে কন্টিনিউ করার জন্য। বাংলাদেশে তো দর্শকই তো নাই বেসিক্যালি, আমাদের তো আসলে দর্শক শূন্য মাঠেই সবসময় আমরা খেলে অভ্যস্ত হয়ে গেছি গত 12 বছর ধরে। তো এটা দর্শক আসলেই বা কি না আসলেই বা কি এটা কিছু যায় আসে না এখানে, কিন্তু লিগটাকে লাইভ রাখাটা দরকার ছিল। এখন আমি ফুটবল ফেডারেশনের সাথে যখন মাঝখানে আমাদের সালাম মুর্শিদি সাহেবের সাথে একটা কথা হচ্ছিল একটা এতে টক শোতে, তখন আমি ওনাকে বলেছিলাম যে আসলে এটা সিদ্ধান্তটা নেওয়া উচিত যে এটা কি লিগটা একদম বন্ধ হয়ে গেল নাকি এই লিগটা শিফট হয়ে চলে যাচ্ছে। এই সিদ্ধান্তটা কিন্তু এখনো আমাদেরকে মানে আমরা ক্লিয়ার না, ক্লাবগুলো ক্লিয়ার না, প্লেয়ার গুলো ক্লিয়ার না। কারণ প্লেয়াররা আমরা ক্লাবগুলো যাদের প্লেয়ারদেরকে আমরা পেমেন্ট প্রায় অনেক ক্লাব 60%, 70%, 80%, 90% পেমেন্ট করে দিয়েছে, এখন সামান্য কিছু বাকি আছে, অনেক ক্লাব দিচ্ছে। আবার প্লেয়াররা চাচ্ছে যে এইটা যাতে মানে যদি শিফট হয়ে যায় তাহলে প্লেয়ারদের নেক্সট ইয়ারে কি হবে। তো আমাদের কথা ছিল যে কথা এখন স্টিল আমরা ওইটাতে আছি যে প্লেয়ারদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, কারণ প্লেয়ারদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে, এট দ্য সেম টাইম আমাদের ক্লাবের স্বার্থ সংরক্ষণ করে কাজ করে এই কাজটা করতে হবে যাতে করে সব দিকে রক্ষা থাকে। এর জন্য একটা আসলে অ্যানালাইসিস দরকার ছিল, নিজেরা বসে আলোচনা করার দরকার ছিল। তার এছাড়া এই কোভিড-19 এর যে টোটালি আমাদের ফুটবলটা একদম স্থবির হয়ে গেছে এবং এইটার কোনো গাইডলাইন কিন্তু নেই। এটাকে যখন এটা আমাদের যখন শুরু হবে স্পোর্টস গুলো শুরু হবে তখন এটা কিভাবে এই আমাদের সমস্ত গ্রামে যে সমস্ত আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে লিগ গুলো আছে সেই লিগ গুলো কিভাবে চালু হবে, আমাদের ঢাকা মহানগরীতে যারা যেখানে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ যেখান থেকে ফুটবল তৈরি হচ্ছে, ফুটবল তো আসলে একটা চেইন হয়। আমাদের তৃণমূল পর্যায়ে থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে ফুটবলাররা চলে আসে আমাদের ঢাকা শহরে, এসে তারা পাইনিয়রে খেলে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, তারপরে এখান থেকে আস্তে আস্তে আমাদের প্রিমিয়ার লিগে চলে যায়। তো এই চেনে কোথায় কিভাবে কাজগুলো করবে কিংবা একটা গাইডলাইন থাকা দরকার ছিল যে এই টাইমে এটা আমরা এই যদি এটা মানে কোভিড এর এই সিচুয়েশনটাকে ডেভেলপ করে তাকে এই কাজগুলো আমরা করবো স্টেপ বাই স্টেপ যে করতে হবে। যে প্রোগ্রাম আসলে কোনো প্রোগ্রাম নেই, যে নো প্রোগ্রাম। আমরা যে ফুটবলের পিছনে শত শত কোটি টাকা আমরা ইনভেস্টমেন্ট করতেছি, এই ইনভেস্টমেন্টের যে কোথায় করতেছি আমরা নিজেরাও জানি না। পাগলের মতো সবাই আমরা ক্লাবগুলো ইনভেস্টমেন্ট করতেছি, আমরা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন ভাবে ইনভেস্টমেন্ট করতেছি, কোনো প্ল্যান প্রোগ্রামের মধ্যে আসলে যাই না। আসলে ওই যে একই কথা আবারও বলতে হয়, প্ল্যান প্রোগ্রাম কখন আমরা করব। আমার তো সারাদিন আমরা চিন্তা করতেছি যে আমরা এই 12 বছর আছে, আর 4 বছর কিভাবে ক্ষমতায় আসবো, কারে ধাক্কা দিয়ে ফেলে দিব, কারে প্রেসার দিয়ে বসায় দিব, কারে কি করব, কোন কাউন্সিলরকে রাখবো, কোন কাউন্সিলরকে রাখবো না, কে আমার কথা শুনে, কে আমার কথা এতদিন শুনে নাই,
কে কার পিছনে ঘুরছে, এইগুলো নিয়ে সারাদিন ব্যতিব্যস্ত থাকে। একে হুমকি দেয়, ওকে হুমকি দেয়, এই তোমার কাউন্সিলর বাদ, তুমি আমার সাথে কথা না বলে, এই লট অফ থিংস আর গোয়িং অন। এবারে আপনার পত্র পত্রিকায় দেখেছেন। তো যেটা যা হওয়ার তাই হচ্ছে, এখানে কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই, আমরা একটা অন্ধকারের ভিতরে আছি। এর মধ্যে ফুটবল কোথায় যে দাঁড়াবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এনটিভির স্পোর্টস এডিটর নাসিমুল হাসান। একটু নাসিমুল হাসান, আপনার কাছে জানতে চাই, এখন যেই অবস্থায় আছে, মানে আস্তে আস্তে তো এই করোনার সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করে আসলে স্পোর্টসটা শুরু করা যায়, সেটাই আসলে সরকারের ভাবনায় আছে। কালকে একটা গুরুত্বপূর্ণ মিটিংও আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে। আপনার কি মনে হয় যে খেলাগুলো, যেমন আমাদের ফুটবল নিয়ে রুহুল আমিন ভাই বললেন যে তারা আসলে লিগটা বাতিল হয়ে যাক সেটা চায়নি, রাদার দেন তারা চেয়েছিল যে এটা একটা নতুন সূচিত হোক, সেই বিষয়টা বিএফএফ এর ভাবনায় যেন থাকে, সেটা কিন্তু হয়নি। কিন্তু ক্রিকেটের কিন্তু এখনো অপশন আছে, তারা হয়তো বা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে পারে। আজকে একটা স্টেটমেন্ট আমরা দেখলাম সিসিডিএম এর মেম্বার সেক্রেটারি। এই জায়গাগুলো থেকে চিন্তা করলে আপনার কি মনে হয় যে কিভাবে আসলে বাংলাদেশের স্পোর্টস আবার নতুন করে স্টার্ট হতে পারে? প্রশ্নটা করলেন কাকে? আপনাকে, দুদুল ভাই, আপনাকে। নাসিমুল হাসান। ধন্যবাদ রাকিব। আসলে আমি একটু পরে আপনাদের সাথে যোগ দিলাম। কোভিড-19 বাস্তবতায় যদি বাংলাদেশের ক্রিয়ার আলোচনাটা করেন, তাহলে এই জায়গা থেকে দেখলে দেখা যাবে একমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা মোটামুটি ইতিবাচক কিছু ভূমিকা নিয়েছে, খেলোয়াড়দের পাশে ছিল এবং তারা প্রতিনিয়ত চেয়েছে যে কিভাবে লিগটা মাঠে করানো যায়, কিভাবে খেলোয়াড়রা মাঠে আসতে পারে। কিন্তু করোনা বাস্তবতাটা এমন একটা জায়গায় ঠেকেছে যেখানে বাংলাদেশের ক্রিকেট লিমিটেড ক্রিকেটার, ফলে তারা চাইলেও ওই ঝুঁকিটা নিতে পারছে না। তবে এখন কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে একটু স্বাভাবিক হয়ে আসছে। মানুষের ভিতরে করোনা ভীতিটা আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে, মানুষের একটু সাহস সঞ্চার করছে এবং আপনি দেখবেন যে ক্রিকেটাররা আসলে ঘরবন্দি ক্রিকেটাররা এখন মাঠে যাওয়া শুরু করেছে। সেই জায়গা থেকে দেখলে মনে হয় যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো বাংলাদেশের ক্রিকেটটা মাঠে চলে আসতে পারে, এটা আমি আশাবাদী। অন্যান্য খেলাধুলা যদি দেখেন, হকির কথা, হকিকে আমরা খুঁজেই পাইনি। আর ফুটবলের যে বিষয়টা, সেটা হচ্ছে যে চায়নার আলিবাবার জ্যাক মামা যেটা বলেছিলেন যে এই বছরটা যদি বেঁচে থাকো, আগামী বছর চিন্তা করো তুমি কি করবে না করবে। সুতরাং ফুটবলের সাথে ব্যবসায়ীদের সম্পর্কটা অনেকটা বেশি। সুতরাং তারা সেই ব্যবসায়ীরা নিজেদের বাঁচার তাগিদে ফুটবলটা কোথায় যাচ্ছে বা না যাচ্ছে ওইদিকে খুব একটা কনসেন্ট্রেশন করেনি। ফলে প্লেয়াররা কিভাবে আছে বা না আছে সেদিকেও দৃষ্টিপাত ছিল না। আর প্লেয়াররা মানে বড় দলের প্লেয়ারগুলো একটু ভালো ছিল, কারণ আপনি দেখতে যে একটা লিগ শুরু হয়েছিল, সেই লিগের টাকাটা কিন্তু আমাদের দেশের প্লেয়াররা মোটামুটি আগাম পেয়ে যায়। ফলে তাদের আর্থিক যে দুরবস্থাটা সেটা কিন্তু সম্মুখীন হতে হয়নি, হয়েছে ক্লাবগুলো। তবে বাংলাদেশের ক্লাবগুলোকে অনেক পজিটিভ বলতে হয় যে তারা ফুটবলারদের অনেক দাবি দেওয়া মেনে নিয়েছে। এখন যদি করোনা বাস্তবতাটা এমন, এখানে প্লেয়ার, ক্লাব এবং ফেডারেশন, এই তিনটা সত্তাকে একই সাথে মার্চ করতে হবে। এখানে কেউ কাউকে যদি না ছাড় দেয় তাহলে কিন্তু দেশের খেলাধুলা টিকবে না। আপনি বলেন যে বাংলাদেশের ক্লাবের যারা মালিক, তাদের তো ব্যবসা নাই, তাদের যদি ব্যবসা না থাকে তাহলে তারা ক্রীড়ায় পৃষ্ঠপোষকতা করবে কোত্থেকে? এটা তো রিয়েলিটি। আমাদের দেশের এটা তো ডোনেশন নির্ভর স্পোর্টস। আমাদের দেশে তো মানে ইউরোপিয়ান ক্লাবের মতো শেয়ার বিক্রি করি না বা তাদের মতো আর্থিক ইনকাম করার সুযোগটা নেই। সুতরাং বাংলাদেশের যারা বড় বড় শিল্পপতি আছে তারাই ক্লাব চালায়। তারা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার বিনোদনের খোরাকটা তারা করবে। তাদের ব্যবসায় যদি না চলে তাহলে আপনার বিনোদনের খোরাকটা কোথায় থাকবে? সেই দৃষ্টিকোণ থেকে আমার বিবেচনা, আমার মনে হয় যে ঠিক ফুটবল ফেডারেশন তৃণমূল পর্যায়ের প্লেয়ারদের, কোচদের পাশে যেভাবে দাঁড়ানো উচিত ছিল সেই জায়গায় কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি আমার মতে। তারা কিন্তু আরো খোঁজ খবর নিতে পারতো, কারণ ফুটবল ফেডারেশন অনেক বিত্তমান, অনেক ধনী লোক ছিল, তারা এই জায়গাতে কাজটা করতে পারতো। আমরা দেখেছি বাংলাদেশের ব্যক্তিগত পর্যায়ে অনেক মানুষ সাহায্য সহযোগিতা করেছে, খেলোয়াড়রা করেছে, কিন্তু সেই জায়গায় আমরা তাদেরকে সেই নামমাত্র অংশগ্রহণ দেখেছি। আমার মনে হয় যে কোভিডের বাস্তবতাটা সবাইকে মেনে নিয়ে সবার একটা সম্মিলিত প্রয়াস দরকার। কালেক্টিভ প্রয়াস যদি না হয় তাহলে কিন্তু আপনি বাংলাদেশের স্পোর্টসটাকে এগিয়ে নিতে পারবেন না, কারণ এর ভয়াবহতাটা কিন্তু অনেক বড়। এটা আগামীতে কিন্তু আপনারা টের পাবেন যখন সময়গুলো আরো দিন গড়াবে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সরকার, ক্রীড়া মন্ত্রণালয়, ফেডারেশন, ক্লাব, এদের একটা সমন্বয়ে একটা প্ল্যানিং করা উচিত কিভাবে প্রণোদনা দিয়ে বাংলাদেশের স্পোর্টসটাকে বাঁচিয়ে রাখা যায় আগামী দিনে করোনা বাস্তবতা। একটু রশিদ ভাই আপনার কাছে জানতে চাই। রশিদ ভাই, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনাদের ইন্টারন্যাশনাল দুটো টুর্নামেন্টে বাতিল হয়েছে। আপনি যেটা আক্ষেপের কথা বললেন যে ডোমেস্টিক লিগটা আপনারা শুরু করতে পারেননি এবং প্লেয়ারদের রুজি যেখানে, কিন্তু
একটা তো পরিকল্পনা থাকতে হয় যে ঠিক আছে, আমরা ধরে নিলাম যে সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হবে বা একবারে পরিবর্তিত পরিস্থিতিতে মাঠে খেলা করানো সম্ভব। সেই রকম একটা টাইম লাইন ধরে কি ফেডারেশন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা মাঠের হকি ফেরানোর জন্য? আমাদের ধরেন যে রুটিন কিন্তু আমাদের করা ছিল যে আমরা লিগটা কখন করব, ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট দুটো আছে সেটা কখন করব। আমাদের আগের কয়েকটা কাজ আমরা করতে পেরেছি, যেগুলো স্কুল হকিটা আমরা সারা বাংলাদেশে আমরা এবার বিভিন্ন বিভাগীয় শহর আমরা করেছি, এবং তারপরেই যখন নাকি আমরা এই ইসে যাবো আমরা লিগটা নিয়ে আমরা জাস্ট আলাপ আলোচনা শুরু করেছি, তখনই কিন্তু আমাদের এই করোনার আক্রমণ। আর এর আগে কিন্তু আপনি দেখবেন যে দুটা টুর্নামেন্টের জন্য কিন্তু আমাদের সমস্ত ক্যাম্প চালু করে দিয়েছিলাম আমরা মানে টোটালি মানে প্রায় 4 মাসের মতন আমরা কিন্তু ক্যাম্প করেছিলাম সেই 21 কে সামনে রেখে, এবং সাইনিং সেরিমনি সহ সমস্ত কাজগুলো আমরা করেছি। আর এখন যে অবস্থা আছে সেটা হচ্ছে যে যখনই আমরা মনে করব, শুধু আমরা নিজেরা মনে করলে হবে না, যেটা দুদুল ভাই বলতেছিলেন যে এটাকে সম্মিলিত হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। ধরো আমরা এই মুহূর্তে একটু খোঁজখবর আমরা নিয়েছি, একেবারে যে নেই তা না, কিন্তু এটা তো আসলে জাস্ট একটু পাশে থাকা। আমাদের কিছু খেলোয়াড়, কিছু বর্তমান খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, কিছু কর্মকর্তা, আম্পায়ার, এদেরকে আমরা এই করোনা পরিস্থিতিতে আমরা কিছুটা তাদের পাশে থেকে আর্থিকভাবে তাদের কিছু সহযোগিতা করেছি, এবং আমাদের যিনি প্রেসিডেন্ট মহোদয় তার উদ্যোগ এবং আমাদের ফেডারেশন কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে এই জিনিসটা আমরা করেছি। প্রায় 150-200 ছেলেদেরকে বা সংগঠক সহকারে আমরা একটা জাস্ট একটা টোকেন মানি আমরা তাদের কাছে পৌঁছেছি। কিন্তু এটাতে তো আসলে হবে না, এটাতে তো টোটাল জিনিসটাকে আপনাকে রান করতে পারবেন না, এবং এটাকে যদি রান করতে হয় সেক্ষেত্রে যেরকম আগামীকাল মন্ত্রী মহোদয় বসবেন সংগঠনগুলোর সাথে, সরকার থেকেও একটা পরিকল্পনা আসতে হবে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, মন্ত্রণালয় থেকে আসতে হবে, ফেডারেশন থেকে আসতে হবে, এবং ক্লাব গুলোকেও একটু হলে তাদের এগিয়ে আসতে হবে। ক্লাবগুলো যারা ব্যবসায়ী যারা আছে তারা সেখানে ক্লাবগুলোকে তারা ডোনেশন করেন, সেই ডোনেশন টাকা নিয়ে ক্লাবগুলো প্লেয়ারদেরকে দেয় লিগের সময়। সকলেরই তো ব্যবসা বাণিজ্য যাই কিছু বলেন, সকলেরই তো অবস্থা ভালো না, এটা বাস্তবতা। তবে এই জিনিসটা সত্য যে এখন যে অবস্থা করোনার এখনকার অবস্থা বাংলাদেশে আছে, আমরা কিন্তু এখনো বলতে পারতেছি না যে আমরা কোন স্টেজে আছি। আমরা কি যেরকম প্রতিদিন আমরা সকাল বিকাল টক শো দেখতেছি বা খোঁজ খবর নিতেছি, সবচেয়ে বড় মানে খবর তো এখন করোনার খবর, যে কোনো চ্যানেলে আপনাদের যাই আমরা দেখি। সেখানে কিন্তু আমরা কিন্তু কারো মুখ থেকে শুনি নাই যে এখন একটা মোটামুটি মিডলে আছে বা একেবারে পিকে আছে বা একটু ডাউনের দিকে আছে। আমরা ভবিষ্যৎবাণী কিছুই করতে পারতেছি না, মানে কেউ করতে পারতেছি না, তাই না? সুতরাং এটা হয়তো এরকম হইতে পারে যে আরো 2-4 মাস গেলে আমরা এটাকে মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সবকিছু তো বন্ধ হলে চলবে না। যেমন মাননীয় প্রধানমন্ত্রী বা তার যে আমাদের দুটাকে একসাথে নিতে অনেক কিছু কিন্তু খুলে গেছে। ব্যবসা বাণিজ্য মানে দোকান বসার আগে ছিল 4টা পর্যন্ত, এখন করে দিচ্ছে ঢাকা মহানগরীতে 7টা, এবং এই 7টা ঢাকা মহানগরীতে 7টা মানে সারা বাংলাদেশে 7টা হচ্ছে। এইভাবে যদি এটা চলতে থাকে, আমার মনে হয় যে এখন সময় এসে গেছে সিদ্ধান্ত নেওয়া। অলরেডি 4 মাস চলে গেছে, আর 1-2 মাস যদি এভাবে চলতে থাকে তাহলে যারা এই তৃণমূলের থেকে যেভাবে ফুটবল বলেন, হকি বলেন, ক্রিকেট বলেন বা অন্যান্য ইভেন্ট যেখান থেকে উঠে আসে, আজকে স্কুল কলেজগুলো সম্পূর্ণ বন্ধ। খেলোয়াড়রা স্কুলে গেলে গ্রামীণ মাঠে একটু খেলাধুলা করে, সেটা নাই। বা আপনার শহরেও যেগুলো বড় স্কুল আছে ছোটখাটো তাদের মাঠ, সে চর্চাটা কিন্তু একেবারে ছেলে মেয়েদের মধ্যে একেবারেই তৃণমূল পর্যায়ে একেবারেই নাই। এটাকে মাথায় নিতে হবে। যদি আরো 2-1 মাস এরকম অবস্থা থাকে, আমার মনে হয় সীমিত পরিসরে হইলো, ছোট্ট পরিসরে হইলো কিছু কিছু প্রোগ্রাম তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে একেবারে আপনার ন্যাশনাল লেভেল পর্যন্ত কিছু কিছু প্রোগ্রাম যারা সংগঠন করেন, মন্ত্রণালয়ে আছেন, সকলকে বলবো বিশেষ করে অলিম্পিক এখানে আছেন, তারা একটা বড় ভূমিকা পালন করতে পারেন মন্ত্রণালয়ের সাথে। এই মুহূর্তে ধরেন ফেডারেশন গুলোকে, সব ফেডারেশনের তো সক্ষমতা এক না। ক্রিকেট আজকে যেভাবে আছে বা ফুটবলও যেভাবে আছে, এটার সাথে সাথে অন্যান্য ফেডারেশন গুলো কিন্তু আর্থিকভাবে অতটা সচ্ছল নয়। আপনাদেরকে খেলাধুলা চালাইতে হলে, কন্টিনিউ করতে হলে আপনার যদি ছেলেদেরকে, যেরকম আমি যদি বলি যে আমাদের এজ লেভেল যদি আমি বলি যে আমাদের 18, 20, 21 বা সিনিয়র টিম 3টা পার্টও যদি করি, অন্তপক্ষে আমার 50 জন করে ছেলেদেরকে যদি আমি মাঠে রাখি, এই যে তাদের যে ফুল মানে থাকা খাওয়া এবং তাদের মানে কনভেন্স, এটা তো যদি বলি তাদের মান্থলি টোকেন মানি, এটা যদি সেক্ষেত্রে তো অনেক টাকা। আমরা হকিতে মেয়েদের একটা মোটামুটি ভালো মেয়েদের আমরা পাইছিলাম, এবং আমরা একটা টুর্নামেন্টও কিন্তু আমরা অংশগ্রহণ করেছি থাইল্যান্ডে মেয়েদের।
কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারতেছি না। এক্ষেত্রে এখানে যারা আছেন, বিশেষ করে চপ্পল ভাই অলিম্পিকের মাধ্যমে আমি বলবো, তরফদার ভাইরা কাজ করেন সারা বাংলাদেশে। রশিদ ভাই, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে করোনা যে বাস্তবতা, সেটা কিন্তু সহসাই আমাদের ছাড়বে বলে মনে হচ্ছে না। এখন আপনাকে এটাকে আপনার ধরেন ঘরের বউ বলেন বা বন্ধু বলেন বা যাই বলেন, এটাকে মেনে নিয়েই আমাদের এগোতে হবে। আমি তাই বললাম ভাই, যে এটা মেনে নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা অন্যান্য সাইড থেকে সাপোর্ট গুলো পেতাম আগে, আমরা ডোনারদের কাছ থেকে বা পৃষ্ঠপোষকদের কাছ থেকে যে সাহায্য সহযোগিতা পেতাম, ক্লাব বলেন ফেডারেশন বলেন, হ্যাঁ, বা নিজেরা তাদেরই তো ব্যবসা বাণিজ্য, তারা আপনাদেরকে পাশে দাঁড়াবে। আমি সেটাই বলতেছি সেক্ষেত্রে কিন্তু আগে যেভাবে পেতাম আমরা, সেটা কিন্তু এই বাস্তবতা পাওয়া সম্ভব না। বাংলাদেশের অনেক শিল্পপতিকে দেখেছি প্লেয়ারদের পাশে। একটু দুদুল ভাই, আমি এইটা বরং আমি একটু আমিন ভাইয়ের কাছে একটু যাই, কারণ উনি ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছু করেছেন। মানে এখন যেই করোনা পরিস্থিতির বাস্তবতা, সেক্ষেত্রে আসলে মানে এখন আপনি সংগঠক হিসেবে না, একজন বলবো যে পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশের স্পোর্টস বা ফুটবল ডেভেলপমেন্টে আপনি এই বাস্তবতা কিভাবে ভবিষ্যৎ নির্ধারণ করছেন? না, আমি এখানে ব্যক্তিগত কোনো ইস্যু নাই। যেহেতু আমি ফুটবল নিয়ে কাজ করি, আমার নেকটা হচ্ছে ফুটবল। যেমন চপল ভাই যে ফেডারেশন, উনি যখন কাজ করবেন তখন উনি কিন্তু ওই ফেডারেশন ভিত্তিক কিন্তু কাজ করবেন। আমাদের রশিদ ভাই যখন কাজ করবেন, ওই হকি ফেডারেশনের হকি নিয়ে কিন্তু কাজ করতে হবে ওনাকে। উনি হকির বাইরে যাবেন তখনই, যখন হকিটাকে কমপ্লিট করার পরে ওনার কাছে যদি কোনো কিছু আলাদা কোনো কিছু থাকে, দেন হি ক্যান গো ফর দি আদার সেক্টর। সেম ফুটবল ফেডারেশন, আমরা যেহেতু আবার ওই ফেডারেশনের কথাই বলতে হয়, যে আমরা এই কোভিড-19 আমাদের তৃণমূল পর্যায়ে যারা ফুটবলার আছে, যারা নট অনলি ফুটবলার, এখানে সমস্ত যতগুলো স্পোর্টস বাংলাদেশে আছে সবাই কিন্তু তৃণমূল পর্যায়ে থেকে অলমোস্ট উঠে আসে এখান থেকে বেশিরভাগই। তো ফুটবলটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে খেলা হয় এটা, তার জন্য ওই ফুটবলের কথাটাই বেশি আসে যে তৃণমূল পর্যায়ে থেকে ফুটবলার উঠে নিয়ে আসতে হবে। তো ওদেরকে আমাদের এই যে গত মার্চের থেকে যে খেলাধুলা বন্ধ হয়ে গেল, হওয়ার পরে যে প্রবলেমটা হয়ে গেল, যে ওই যে প্লেয়ার যেগুলো যারা প্র্যাকটিস করতো তাদের প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেল, ওদেরকে যে সমস্ত যারা প্রশিক্ষণ দিত, যে সমস্ত আমাদের কোচ ছিল তৃণমূল পর্যায়ে, ওনাদের তো ইনকাম বন্ধ হয়ে গেল। এট দ্য সেম টাইম যে সমস্ত সংগঠকরা আছে, আমরা দেখেছি অনেক সংগঠক তারা ঘরের নিজের ওয়াইফের জিনিসপত্র বন্ধ রেখেও কিন্তু তারা স্পোর্টস এর পিছনে নিয়োগ করেছে। তারপর এটা একটা নেশা হয়ে গেছে এবং তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু এটা অনেক সংগঠক, আমার দেখা মতো, আমার যদি অল্প টেনর, এখানে চপল ভাই আছে, এখানে রশিদ ভাইরা আছে, আমার চেয়ে অনেক বেশি ওনারা জানে। আমি অল্প টাইমে আমি যতটুকু জেনেছি, আমি আসলে সংগঠকরা তাদের নিজেদের ব্যক্তিগত চিন্তা ভাবনা কোনো কিছু করে না। আমার এই যে চপল ভাই নিজের ব্যবসা বাণিজ্য 12টা বাজে ওনার ফেডারেশনের জন্য জান দিয়ে ফেলে। ভাবিকে অনেক সময় আমি শুনেছি যে ভাবিকে অত্যাচার করে টাকা পয়সা নিয়ে এসেগুলো করে, সবাই এটা। এখন চপল ভাইদের মতো লোকজন পয়সা আল্লাহ আছে বলে ওনারা সেভ হচ্ছে, কিন্তু এমন সংগঠক আছে তারা তো অবস্থা রুইন্ড হয়ে গেছে। তাদের দিকেও আমরা আশা করেছিলাম, আমরা যতগুলো ফেডারেশন এখানে আছে, ফেডারেশনের মধ্যে ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট যেটা বিসিবিতে যারা আছেন ডাইরেক্টররা, সবাই অলমোস্ট দে আর বিগ মানিড ম্যান। সেকেন্ড, আমরা যদি চলে আসি, আমরা ফুটবল ফেডারেশনের যারা ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত আমি বলি, তার নিচে অত আমি বলতে পারবো না, দে আর অল মানিড ম্যান। আমরা আশা করেছিলাম ফুটবল ফেডারেশন নিজেরা একটা ফান্ড ক্রিয়েট করবে, এই ফান্ড ক্রিয়েট করে তারা আমাদের দুস্থ প্লেয়ারদের পাশে দাঁড়াবে, আমাদের তৃণমূল পর্যায়ের সংগঠকদের পাশে দাঁড়াবে, তৃণমূল পর্যায়ে যারা ফুটবলার তৈরি করার কারিগর যারা কিনা ভবিষ্যতে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে হাতে ধরিয়ে নিয়ে বিশ্ব মাঠে পাঠাবে, সেই সমস্ত জায়গায় নার্সিং করার আমরা একটা আশা করেছিলাম। এবং আমরা এটা আশা করাটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ফুটবল ফেডারেশনের সামনে 200 প্যাকেট 25 টাকার প্যাকেট করে ওই তৃণমূল যারা ছিন্নমূল আছে তাদেরকে খাবার ডিস্ট্রিবিউট করে। এই খাবার ডিস্ট্রিবিউট করার জন্য বাংলাদেশের গভর্নমেন্টের অনেক এজেন্সি আছে, এটা ফুটবল ফেডারেশনের কাজ না। ফুটবল ফেডারেশনের কাজ ছিল যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম মানে ক্লাব পর্যন্ত, পাইনিয়র ক্লাব থেকে শুরু করে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, যে সমস্ত দুস্থ প্লেয়ার আছে, যে সমস্ত দুস্থ সংগঠক আছে, যে সমস্ত দুস্থ আমাদের কোচরা আছে, তাদের দিকে সাপোর্ট দেওয়া উচিত ছিল। কারণ তাদেরকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, আজকে যখন কোভিড যদি আগামী 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, তখন তো তাদেরকে নিয়ে আমাদের করতে হবে। তো আমরা এটার দিকে হয়নি। তখন আমরা কি করেছি? আমরা বাংলাদেশ
জেলা বিভাগে ফুটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন, আমরা 2-3টা সেগমেন্ট করেছি। একটা সেগমেন্ট করেছি যারা তৃণমূল পর্যায়ে ফুটবলার তৈরি করে তাদের জন্য আমরা একটা সেগমেন্ট করেছি। যারা তৃণমূল পর্যায়ে এবং ঢাকা মহানগরীতে যে সমস্ত ক্লাবগুলো আছে এবং তৃণমূলের যে সমস্ত ডিএফএ আছে সেখানে দুস্থ প্লেয়ার যারা কারা আছে তাদের আমরা একটা তালিকা আমরা তৈরি করেছি। আমরা সংগঠকদের জন্য একটা তালিকা আমরা তৈরি করতেছি। আমরা অলরেডি কোচদের জন্য, আমরা তো আসলে একটা ব্যক্তি পর্যায়ের, আমরা তো ফেডারেশন না, ব্যক্তি পর্যায়ে থেকে করে আমাদের যতটুকু সম্ভব অলরেডি আমরা কোচদের জন্য আমরা করেছি। আমরা অলরেডি প্রায় 1800 প্লেয়ারের একটা লিস্ট তৈরি হয়ে গেছে, এটা যেটা এই সপ্তাহ থেকে তাদের আর্থিক অনুদান চলে যাবে। আমরা যারা দুস্থ আমি বলবো না, যারা নিডি সংগঠক আছে, যারা মুখ দিয়ে বলতে পারতেছে না যে আমার টাকার দরকার কিন্তু বিভিন্ন কষ্টে আছে, তাদের জন্য আমরা কিন্তু একটা লিস্ট আমরা তৈরি করতেছি। এটা আমরা আমাদের পর্যায়ে থেকে আমরা করে যাচ্ছি। এবং আমি আহ্বান করেছিলাম সালাম মুর্শিদি সাহেবকে, আমি বলেছিলাম যে ভাই আপনারা একটা ফান্ড ক্রিয়েট করেন, আপনারা তো মাল্টিবিলিয়নার, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার মালিক আপনি আছেন, আমাদের কাজী নাবিল সাহেব আছে, আমাদের আরো যে আমাদের এরা আছে, যে আরো ভাইস প্রেসিডেন্ট আছে, ওনারা একটা ফান্ড, আমি তরফদার হলাম, আমার কোম্পানি থেকে ফান্ডে আমিও টাকা দিব। আপনারা একটা বড় ফান্ড ক্রিয়েট করেন, সেই ফান্ড থেকে বিভিন্ন পর্যায়ে আপনারা শুরু করেন। কোনো খবর নাই কে ওই যে আবার একই কথা বলতে হয়, সামনে নির্বাচন, সবাই এখন ওইটার মধ্যে আছে, ফুটবল জাহান্নামে চলে যাক, কারোর কোনো মাথা ব্যথা। আমি তরফদারের সাথে একটু যোগ দিব আপনার কথার সাথে। জি জি দেন। সেটা হচ্ছে যে আপনি অনেক একটা ভালো পয়েন্ট তুলেছেন, সেটা হচ্ছে যে আপনারা যারা শিল্পপতি তাদের বাংলাদেশের দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর এটা কিন্তু একটা দায়িত্বের ভিতরে পড়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক ধনী লোক আছে, তারা কিন্তু তৃণমূল পর্যায়ে কাজ করার এই সুযোগটা আমি একটু ইন্টারাপশন করি দোদুল ভাই, আমি ইন্টারাপশন করি একবার। সে শিল্পপতিদের সব আমার কথাটা শেষ করতে দেন, আমার পাশে দাঁড়াতে হবে এমন কোনো কথা নাই। না আমার কথাটা শেষ করতে দেন, আমার কথা অনেক কাজ করছে, ফুটবল নিয়ে যারা কাজ করে তাদের দাঁড়ানো উচিত। আমার কথাটা শেষ করে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা ধনী লোক আছে তাদের দায়িত্ব ছিল তৃণমূল পর্যায়ের লোকদের পাশে দাঁড়ানোর, একটা বড় সুযোগও ছিল। সেই ট্রেনটা তারা মিস করেছে। আমরা কিন্তু বাহ্যিকভাবে তাদেরকে, আপনি যেটা বললেন যে ওই খাওয়ার কর্মসূচি ছাড়া ওইরকম বড় কোনো কাজে দেখতে পাইনি, এই সুযোগটা আমার কাছে মনে হয় যে তারা হাতছাড়া করেছে। এবং তারা বাংলাদেশের স্পোর্টসকে যদি সত্যিকারে ভালোবাসতো তাহলে কিন্তু তৃণমূল পর্যায়ের এই খেলোয়াড় বলেন, কোচ বলেন বা প্লেয়ার বলেন, আমি কিন্তু এটা আগে মেনশন করেছি যে বড় দলের প্লেয়ার যারা, তারা হয়তো কিছু আর্থিকভাবে অর্থকরী পায় বড় ক্লাব থেকে, কিন্তু সব প্লেয়াররা তো পায় নাই। সেই সকল প্লেয়ারের পাশে দাঁড়ানোর সুযোগটা ছিল যেটা তারা করেনি। একটু আমি এই পয়েন্টে আমি একটু চপল ভাইকে আনবো, তারপর আমি একটু রাহুল ভাইয়ের কাছে একটু ভিন্ন বিষয় নিয়ে জানতে চাইবো। চপল ভাই একটু বলবেন যে আর্চারি ফেডারেশন এই সময়টা আসলে আর্চারদের পাশে থাকার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? আপনারা খুব হোপফুল ছিলেন যে টোকিও অলিম্পিক হবে, রোমান সানা বাংলাদেশি আর্চার যিনি সরাসরি অলিম্পিক খেলার সুযোগ পেয়েছেন, মানে অনেক ভাবে প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু এই সময় মানে কি করা হলো, কিভাবে আসলে ফেডারেশন পাশে দাঁড়ালো আর্চারদের? আসলে আপনারা জানেন যে বাংলাদেশ আর্চারি ফেডারেশন খুব অল্প দিনের একটা ফেডারেশন। আমার মনে হয় যে আমরা কিন্তু এখনো 20 বছর পূর্তি করতে পারি, এই বছর করবো আমরা 21-তে। আমরা 81 সালে আমাদের জন্ম। আমাদের অর্থনৈতিক দিক দিয়ে যে আমরা খুব একটা স্বাচ্ছন্দ্য আছি এটাও বলা যাবে না, আবার খুব একটা দারিদ্রতার মধ্যে আছে এটাও বলা যাবে না, কারণ আমাদের তীরের মতো সিটি গ্রুপের মতো স্পন্সর আমরা পেয়েছি। আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানিয়ে আমরা শুরু করতে হবে। তারা কিন্তু কোচকে বলেছে যে তুমি দেশে থাকো, তোমার স্বাস্থ্যগত দিক, তোমার নিরাপত্তা, তোমার বেতন আমরা সবকিছু দিব। কারণ এটা আমরা বুঝতে পেরেছিলাম যে কোচকে যদি করোনা কালে সে বাড়িতে চলে যায়, কোচও যেতে চায়নি, সে বলছে আমি বাংলাদেশে থাকবো, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশে কাজ করবো, বাংলাদেশের আর্চারিকে আমি বিশ্বের উচ্চ থেকে উচ্চতর জায়গায় নিয়ে যাব। উনি কিন্তু কিছুটা প্রমাণও দিয়েছেন যে রোমান সানা আমাদের অলিম্পিকের সুযোগ পেয়েছে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু কোন প্রতিযোগিতায় মেডেল পেয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দৃষ্টান্ত স্থাপন করেছে। ফার্স্ট ইয়ুথ অলিম্পিকে ইমদাদুল মিলন এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়ে সে কোয়ালিফাই করে ইয়ুথ অলিম্পিক খেলেছে 2010 সিঙ্গাপুরে, এবং এখন পর্যন্ত রেকর্ড আছে এই বাংলাদেশের এই ইয়ুথ অলিম্পিকে সে সেমিফাইনালিস্ট 4th প্লেস পেয়েছিল। যেমনটি রোমান সানা 3rd পজিশন ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে 3rd পজিশন পেয়ে সে কোয়ালিফাই করেছে
এবং পরবর্তীতে তার সাফল্যটা বজায় রেখেছে আমাদের এশিয়া কাপে স্বর্ণ পদক পেয়ে। এখন ব্যাপার হচ্ছে আমাদের একটা সবসময় একটা পজিটিভ সাইড হলো যে আমাদের নির্বাহী কমিটি দেশ সভাপতি থেকে শুরু করে প্রতিটা স্টাফ পর্যন্ত তারা আর্চারি নিয়ে চিন্তা ভাবনা করে। আমাদের ভিতর সেই জিনিসটা নাই, কার কয়টা ভোট আছে বা কার কতজন কি আছে ওইটা না। আমার কথা হলো যে আর্চারি ডেভেলপমেন্ট হলে অটোমেটিকলি আমরা থাকবো। আর্চারি যদি বাংলাদেশে মিস করি আমরা, তাহলে আমাদের কিছু হবে না। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ওই গুয়াহাটি এসএ গেমসে যখন কোনো গোল্ড আর্চারি পাইনি, তখন উনি আমাকে বলেছিল যে আপনারা যে মাঠটা দিলাম, এলাকার মানুষ তো আমাকে বলে একটা গোল টোল ছাতা কিছু পাইলো না, এই মাঠ তো দিয়া দিলেন। আমি কিছু ইনশাল্লাহ পরবর্তী এসএ গেমসে আপনাকে এটা উত্তর দিব, খুব সুন্দর ভাবে ওনাকে বলেছিলাম। এবং উনি এবার আমাকে কথা স্মরণ করাই দিছে যে আমি আপনার একটা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিলাম, আপনি চ্যালেঞ্জটা নিয়েছেন এবং আপনি 10টি গোল্ড বাংলাদেশকে উপহার দিয়েছি, জাতিকে উপহার দিয়েছে, আমার ফেডারেশন দিয়েছে। এটার জন্য অধ্যাবসায় প্রয়োজন ছিল, কারণ আমরা সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এটা কিন্তু ফ্লুক ছিল না, এটা কোনো চমক ছিল, কিন্তু এটার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। কারণ এই গত ফেব্রুয়ারি মাসে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ 6টা স্বর্ণপদক পেয়েছিল। যে 6টা স্বর্ণপদক পেতে পারে, ইন্ডিয়াকে হারিয়ে সে 10টাও পেতে পারে। ইন্ডিয়া নাই বলে অনেকে আমাদের আর্চারিকে খাটো করে দেখেছে, অনেকে বলেছেও যে এটা তো ইন্ডিয়া নাই বলে। অনেক ডিসিপ্লিনে কিন্তু ইন্ডিয়া ছিল না, তারা খালি হাতে ফেরত আসছে। কাজে আমার কাছে মনে হয়, আমি একজন অলিম্পিক পার্সন হিসাবে বলি, আমার কাছে প্রত্যেকটা ফেডারেশন সমান। আজকে ফুটবল কি, ক্রিকেট কি, ক্রিকেট যদিও আমাদের অলিম্পিক ভুক্ত ফেডারেশন না, কিন্তু আমি ক্রিকেটকে ভালোবাসি। আমি ক্রিকেট বোর্ডের সাথে অনেকদিন জড়িত ছিলাম। ফুটবলের কথা এটা তো বলা বাহুল্য, যে ইন্টার স্কুল খেলেছি, আজকে যে মহসিন, তারপরে ভালো ভালো প্লেয়ার গুলি যে ছিল সবই কিন্তু আমাদের পাইওনিয়ার লিগের সৃষ্টি। আমি হয়তো উপরে উঠতে পারি, এখানে পরে হ্যান্ডবলের দিকে ঢুকে গেছিলাম। হ্যাঁ, তারপরে ওই খোখো, আর্চারি, আমার সবসময় আপনার উপরে ওঠা বাকি আছে কি? না 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 না, আমি আল্লাহর কাছে অত্যন্ত সবুর, আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এই বয়সে, আপনি একটা জিনিস ইতিহাস দেখেন যে আমি জানতামও না যে আমি ন্যাশনাল পদক পেয়েছি, এবং পরে হিস্ট্রি ঘেটে দেখি যে 48 বছর বয়সে, আমি 12 সালে আমার 48 বছর ছিল, এবং পুরো সংগঠকের সর্বনিম্ন বয়স। আমি কিন্তু এত অল্প বয়সে কেউ জাতীয় পুরস্কার পাইনি, যাক আমি শুকরিয়া আল্লাহর কাছে, সবার কাছে। কারণ রুহুল আমিন ভাইকে যখন দেখতাম ফুটবলের জন্য কোটি কোটি টাকা ঢালতেছে, আমি তাকায় থাকতাম, এরকম একজন স্পন্সর যদি আমি পেতাম, আর্চারিটা অনেক উপরে উঠে যেত। আল্লাহ তাআলা ওইটাও আমাকে দিয়েছেন, সিটি গ্রুপকে। একটা কথা চক্র ভাই, আমি মানে যে সাংবাদিকতা, আমার 30 বছর বয়স একদম ফিল্ডে, আমার কাছে মনে হয় যে গত 20 বছরে বাংলাদেশের ফুটবলের জন্য মঞ্জুর কাদের, রুহুল আমিন তরফদার এবং বসুন্ধরা, এই 3টা প্রতিষ্ঠান বাংলাদেশের ফুটবলের জন্য যা করেছে, এদেরকে জীবিত অবস্থায় রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত, নাহলে ফুটবলটা থাকতো না। বদল ভাই, আমি একটু বলি, আপনার এখানে তরফদার ভাই যা করেছে এটার ব্যাপারে আমি একটু বলি। টাকা অনেকে দেয়, কিন্তু উনার মতন এই টাইপের পাগল সংগঠক, যে শুধু টাকা না, সশরীরে এক এক জায়গায় উপস্থিত হওয়া, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইভেন্টে, ভেন্যুতে তার যে উপস্থিতি, এবং এটা এই টাইপের যারা সংগঠক, তারা পাগল থাকে। অনেকের মতন কম বেশি পাগল আমরাও, কিন্তু এই টাইপের পাগল খুব কম আছে, যে মানে কোনো দিকে তাকায় না। তো যখন করে, যে যা করতেছে আমরা যতটুকু জানি তার সম্বন্ধে, এবং তার শুধু অর্থ না, তার যে সশরীরে যে নিজে উপস্থিত হয়ে যে করা, এটা খুব কম সংগঠক পাবেন। এত বড় ব্যবসা প্রতিষ্ঠান রেখে আজকে রাজশাহী, কালকে চিটাগং, টাফ। অনেক ধন্যবাদ। এই কারণে বললাম, এরা জীবিত অবস্থায় এদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত।
আমাদের রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা হচ্ছে মানুষ যখন মারা যায় দুদুল ভাই রাষ্ট্রীয় পুরস্কার কেমনে আমাদের ফুটবল থেকে কিক করে ফুটবলের বাইরে বাইর করে দিবে, এটা প্ল্যান প্রোগ্রাম চলে দিন রাত 24 ঘন্টা, আর আপনি রাষ্ট্রীয় পুরস্কার এগুলো বাদ দেন। রুহুল আমিন ভাই, আমাদের কিন্তু সাবজেক্টটা হারিয়ে গেল। আমাদের কিন্তু করোনা কালে আমাদের করণীয় কি? না করোনার মানে কি করোনার মধ্যে অনেক কিছু জিনিস চলে আসে তো আসলে সেই না। হ্যাঁ, আমি জাস্ট মনে করে দিলাম কেন সাবজেক্টটা ছিল করোনা কালে ক্রিয়াঙ্গন। আপনাকে হাসি খুশি থাকতে হবে, এটাও ডব্লিউএইচও এর একটা গাইডলাইন। এটা একদম গাইডলাইন। মানে এই যে আজকে আমার যে শারীরিক অবস্থা ছিল, আমি কথা না, আমাকে এই ভোরের পাতাল যে স্বত্বাধিকারী ইর্তেজা ভাই, উনি আমাকে বললেন যে ভাই আপনি অমুকের ভাই, সোহেব ভাইয়ের ভাই, বড় ভাই, আপনাকে আসতে হবে, শরীর খারাপ থাকুক, দরকার বললে আমার প্রোগ্রাম 2 মিনিট লেট হবে আপনার জন্য। হঠাৎ করে তাকায় দেখি রুহুল আমিন ভাইয়ের ছবি। আমার তো সবসময় লোভ জাগে যে আপনি যত টাকা স্পোর্টসে ইনভেস্ট করে যতটুকু ইনপুট পেয়েছেন, ইন্ডিভিজুয়াল গেম গুলাতে আপনি চলে আসেন। আমি আহ্বান জানাচ্ছি, আপনি স্পন্সর হন, আপনি দিতে পারবেন। রশিদ ভাই আমাকে কিন্তু গালিগালাজ করেন না ভাই, রাহুল ভাই কিন্তু গালিগালাজ করেন না, কারণ আজকে যে স্পন্সরটা আমরা পেয়েছি, এই যে ভাই বসা আছে না, ওনার অবদান আছে। কারণ এই আর্চারিকে সিটি গ্রুপ দেওয়ার আগে কিন্তু সাংবাদিকদের নিয়ে বসছিলেন যে কোথায় আমরা ইনভেস্টটা করতে পারি, ওনারা কিন্তু এক বাক্যে বলে দিয়েছিল আর্চারিকে করেন। সৌভাগ্য হয়েছে, এর কারণ হচ্ছে যে আর্চারি আমার হাতের সামনে দিয়ে এসছে। আমি বাংলাদেশে নারী ক্রিকেট, আর্চারি, এদের যে উত্থানটা, এটা বিশ্বাস করা যায় না। মানে আর্চারি, ওই যে বললো যে গোল্ড মেডেল পেয়েছে ইন্ডিয়া, ছিল না, কিন্তু একটা প্লেয়ারের গোল্ড মেডেল পাওয়া, ইটস এ মেন্টাল গেম, টোটালি মাইন্ড গেম। এখানে কেউ চাইলেই ইচ্ছা করলে একটা গোল পেতে পারে না, এটা বিশাল অর্জন। সুতরাং আমরা আসিফের মতো শুটার পেয়েছি, রোমান সাদার মতো একজন আর্চার পেয়েছি, এদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা বিশ্ব বড় আসরে পদক আনা আমাদের পক্ষে সম্ভব। বাট পৃষ্ঠপোষকতা নাই। আমরা মনে করি যে বাংলাদেশে আস্তে আস্তে আগামীতে এরকম সাফল্য দিয়ে পৃষ্ঠপোষকতা আসবে, এবং আমি বাংলাদেশে আর্চারি সম্ভাবনা দেখি। একটু দুদুল ভাই, একটু আমি রাহুল ভাইকে একটু স্পেস দিই। রাহুল ভাই, মানে ঢাকা লিগ, ক্রিকেট লিগ যেটা, এটা মাঠে গড়ানোর একটা পরিকল্পনা বা বোর্ডের একটা ভাবনা আছে। মানে এই উদ্যোগটাকে আপনারা কি মানে কিভাবে দেখেন? কারণ এই পুরো বিষয়টি ভাবা হচ্ছে কিন্তু ক্রিকেটারদের স্বার্থ চিন্তা করে, কারণ ঢাকা লিগেই কিন্তু অধিকাংশ ক্রিকেটারের রুটি রুজি, ওই জায়গা থেকেই কিন্তু এটা চিন্তা করা হচ্ছে যে পরিস্থিতি মোটামুটি একটা স্টেবল জায়গায় গেলেই কিন্তু সবার আগে যেটা শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা হচ্ছে ঢাকা। আপনার অডিওটা মিউট হয়ে আছে, ওইটা একটু। কোনোভাবেই এটা বলার অপেক্ষা রাখে না যে ক্রিকেটটা যত দ্রুত সম্ভব আমাদের এখানে শুরু করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। এই কারণে যেহেতু একটা খুব ভালো একটা টাইম যাচ্ছিল আমাদের এখানে, সবকিছু আসলে এলোমেলো হয়ে যায়, কিন্তু আলটিমেটলি এটার যে উদ্যোগটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আপনার সিসিডিএম যে খেলাটা আবার স্টার্ট করার জন্য যে উদ্যোগটা নিয়েছে, এর পিছনে কিন্তু আরো একটা সংগঠন আছে, সেটা হলো কোয়া। এই ট্রায়ো যে কম্বিনেশন এবং তাদের মধ্যে যে ভার্চুয়াল মিটিং গুলি হয়েছে, সাথে ফর্মার ক্রিকেটার, জুনিয়র ক্রিকেটার এবং সিনিয়র ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, সিইও, সবাই মিলে কিন্তু 2-3টা মিটিং কিন্তু আমরা করেছি, এবং স্টিল অনগোয়িং, যে কিভাবে ক্রিকেটারদের পাশে থাকা যায়, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটি স্পোর্টস এর জন্য কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ শুধুমাত্র ক্রিকেটারই যে মাঠে এখানে খেলবে তার সাথে কিন্তু সংগঠক জড়িত, তার জন্য আবার আপনার ক্রিকেট বোর্ড তো ডেফিনেটলি জড়িত থাকে, ক্লাব ক্রিকেটাররা, ক্লাবের মেম্বাররা যারা আছে তারাও জড়িত থাকে, সবকিছু মিলে কিন্তু একটা সবারই কিন্তু একটা জবাবদিহিতা থাকে, এবং সবারই কিন্তু একটা দায়িত্ববোধ থাকে। কি কারণে? কারণ ক্রিকেটটা যাতে করে মাঠে গড়ায় এবং ক্রিকেট যাতে করে আবার স্টার্টটা করা যায়, সাথে সাথে ফিনান্সিয়াল ব্যাপারটাও কিন্তু খুবই জরুরি। তামিম, সাকিব, মুশফিক বা যারা টপ গ্রেডের যারা আছে 30 থেকে 35 জন, আমরা ধরে রাখি যে 30 থেকে 35 জন, তারা হয়তো 1 বছর মাঠে ক্রিকেট না খেললেও তারা কোনো না কোনো ভাবে সার্ভাইভ করতে পারবে।
কিন্তু অন্যান্যরা আরো 200 থেকে 300 ক্রিকেটাররা আছে, তারা কিভাবে চলবে? এই জিনিসটার চিন্তাটা কিন্তু আলটিমেটলি যারা 30 জন আছে তাদের মাথা থেকে এসছে। তো এই জিনিসগুলি যখন আপনার একজনের কাঁধে হাত বুলিয়ে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আলটিমেটলি একটা সাকসেস চলেই আসে। এই প্ল্যানিংটা কিন্তু অনেক আগে হওয়া উচিত ছিল, আমি বলছি অনেক আগের বছর থেকে হওয়া উচিত ছিল। যদি কারণ কোনো না কোনো একটা প্ল্যানিং এর জন্য আপনার কোনো না কোনো একটা বাস্তবতাকে আপনাকে সামনে রাখতে হয়। যেমন আমাদের বাস্তবতা এসেছিল কোভিড-19। তো এই জিনিসগুলি যখন আপনার মাঠে যখন ক্রিকেটটা যখন মাঠে যখন গড়াবে, তখনই আপনাকে মনে করতে পারবেন যে না, কোনো না কোনো সাকসেস সবার মধ্যেই কিন্তু জড়িত ছিল, এবং ওইটার এক্সিকিউশনটা মাঠে করতে পারলেই কিন্তু দেখবেন যে মাঠে ক্রিকেটটা আবার ফিরে আসবে। তো আমরা চেষ্টা করছি, আমরা সবাই এখানে বসছি, সিনেকের আমাদের মধ্যে একটা ভার্চুয়াল মিটিং হয়, আমাদের মধ্যে একটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটার মধ্যে আমাদের অনেক সিনিয়র ম্যাচ রেফারিজ, কোচেস, ফর্মার প্লেয়ার, কারেন্ট প্লেয়ার, জুনিয়র প্লেয়ার, আন্ডার-19 ক্রিকেটাররাও কিন্তু এর সাথে জড়িত আছে। তাদের এক একটা মত দেয়। এখানে সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে। বায়ো আপনার যে ফরম্যাট যেটা, সেটাও আমরা চিন্তা করছি যে বিকেএসপিতে করা যায় কিভাবে। আবার বিকেএসপিতে যারা ছাত্ররা আছে তারা কিভাবে এখান থেকে আপনার সেফটি এন্ড সিকিউরিটি করতে পারবে। কারণ আপনার বায়ো যে আপনার সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে কিন্তু আপনাকে ওটার থেকে আপনি বের হতে পারবেন না। যেমনটা এখন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খেলাটা চলছে, সেই স্টেডিয়াম বা তার আশেপাশে থেকে কিন্তু তারা বের হতে পারছে না। তো এই সব জিনিসগুলি কিন্তু অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড 8টি ভেন্যু আছে, সেই ভেন্যুর মধ্যেও বিভিন্ন জেলার যে ক্রিকেটাররা আছে তাদেরকে নিয়েও চিন্তা করছে। সময় একটা ব্যাপার, সেই সময়টা অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্রিকেটটা ডেফিনেটলি ওয়েদারের উপর নির্ভর করে। এখন যে ওয়েদারটাতে মাঠে ক্রিকেটটা চলতে গেলে দেখা যাবে যে আমাদের কস্টিং এর একটু বেশি চিন্তা করতে হয়, কারণ বৃষ্টি এবং অন্যান্য জিনিসের যখন বাধা পড়বে, লিগ শুরু করলে শেষ করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারণ শেষ করতে পারলে কিন্তু ক্রিকেটারদের ওই ফিনান্সিয়াল যে কন্ট্রাক্ট যেটা থাকে, সেটা কিন্তু আলটিমেটলি ফুলফিলটা হয় বছরে। তো ওইটা যদি না শেষ হয়, তাহলে কিন্তু কন্ট্রাক্টের পেমেন্ট গুলো কিন্তু আলটিমেটলি তখন উইথহেল্ড হয়ে থাকে। তো এই সব জিনিসগুলি চিন্তা করে অক্টোবরের মধ্যে যদি ক্রিকেট বোর্ড বা সিসিডিএম এবং আমাদের ক্রিকেটাররা যারা যদি সম্মত হয়, কারণ প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, ক্লাবে যারা আছে তাদের ফিনান্সিয়াল ফ্যাক্টরটাও এখানে জড়িত আছে। আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকটাই পজিটিভ দিক থেকে আছে। শুধুমাত্র এখন আনুষ্ঠানিকভাবে শুরু করাটার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, এটার জন্য অপেক্ষা করছি আর কি। আমিন ভাই, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে কোয়াবের কথা বললেন রাহুল ভাই, সেটা হচ্ছে ক্রিকেটারদের একটা সংগঠন, তারা হচ্ছে ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করে। কিন্তু আমাদের যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল যেটা বন্ধ করে দেওয়া হলো, এটা হচ্ছে ক্লাব এবং বিএফএফ এর একটা সিদ্ধান্ত। এখানে আরেকটি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে ফুটবলাররা কি চায়, ফুটবলারদের কোনো ভয়েস সেখানে আছে কিনা, কিন্তু সেইটাকেও কিন্তু উপেক্ষা করা হয়েছে। মানে আপনার কাছে কি মনে হয় যে এই সমস্ত স্টেক হোল্ডাররা যদি প্রপারলি ওয়ার্কআউট না করে, তাহলে তো আলটিমেটলি আপনি সাকসেস পাবেন না। একটা ফুটবলার কি চিন্তা করলো যে তার ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা সে পেলো কিনা, সেই বিষয়টা না নিয়েই লিগ বন্ধ করে দেওয়া, এইটা কতটা যৌক্তিক ছিল? আসলে এই সিদ্ধান্তটা ফুটবল ফেডারেশন এককভাবে সিদ্ধান্তটা নিয়েছে। এটা সমস্ত পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে যদি একটা কনসেনসাস করে তারপর যদি সিদ্ধান্তটা যদি ফ্লাশ করা হতো, তাহলে এটা সব ভালো হতো। আমি আবারও বলি, আগেও বলি, যেটা যে আমাদের প্লেয়ার যারা আছে তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, যারা ক্লাব পরিচালনা করছে তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, যে সিদ্ধান্তটা নিলে সবার কাছে অ্যাকসেপ্টেবল হতো। কিন্তু এখন এমন একটা সিদ্ধান্তের মধ্যে আছে যে ক্লাব চিন্তা করতেছে আমি তো 80% 90% টাকা দিয়ে ফেলছি, আমি তো খেলা হয়নি, আমার খেলা হয়েছে 15 থেকে 20%, তাহলে আমার এই টাকার কি হবে? ওদিকে প্লেয়ার চিন্তা করতেছে আমি তো যদি এই লিগটা যদি আগামী বছরে শিফট হয়ে যায় এবং কোনো ডিসিশন হয় যে এখানে যে সমস্ত রেজিস্টার্ড প্লেয়ার আছে তারা সেম এই রেজিস্ট্রেশনই খেলতে হবে আগামী বছরে, তাহলে আমার টাকাকে আমি তো পরের বছরের টাকাকে কিভাবে আমি পাবো? তো এই যে জিনিসগুলো কোশ্চেন গুলো অ্যারাইজ করতেছে, এই কোশ্চেন গুলো কিন্তু অ্যারাইজ করতো না যদি কিনা সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া হতো। আসলে আমাদের
মানে যারা আমরা যারা মানে ফুটবলে যারা কাজ করতেছে, যে যারা ডিসিশন মেকার আছে, এটা আসলে আমাদের একটা প্রপার ওয়েতে যাওয়া উচিত ছিল। প্রপার ওয়েতে তো যাওয়া যায় না। ওখানে হচ্ছে কি ফুটবল ফেডারেশনে এক একজন এক এক মতামত নেয়, নিয়ে এক এক সময় এক এক কথা বলে দেয়। কোনো কারোর কোনো আইন কানুন ধরে না, কোনো কিছু ধরে না। আইন কানুন মানে ধার না ধরার কারণে এই সমস্ত জটিলতা সৃষ্টি হচ্ছে। যদি প্রপার ওয়েতে তারা সিস্টেম করে এক্সিকিউটিভ কমিটিতে আনতো, এক্সিকিউটিভ কমিটি সকলের সিদ্ধান্তের আলোকে সবকিছু করে সুন্দর করে যদি সবার সাথে আলোচনা করে করতো, তাহলে কিন্তু আজকে এই প্রবলেমটা হতো না। কিন্তু এটা তো আসলে করা হচ্ছে না। এটা তো যে ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, কিছু ব্যক্তি কেন্দ্রিক, কিছু ওই যে মানে যারা কি বলবো, এগুলো প্রবলেম আছে আর কি অনেক। আপনারা সবাই জানেন, আমি এগুলো বললে আবার মনে কষ্ট পায় অনেকে। একটু একটু রশিদ ভাইয়ের কাছে জানতে চাই। রশিদ ভাই, আপনাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে, একে তো হচ্ছে আপনার মাঠের খেলা, ইন্টারন্যাশনাল দুটো টুর্নামেন্ট, সেটার একটা আনসার্টেনিটি, সে কথা আপনি বলেছেন। এট দ্য সেম টাইম আপনি অলমোস্ট একটা নিঃসঙ্গ মানুষের মতো হয়ে গেছেন, কারণ হচ্ছে আপনাদের এই নির্বাচিত কমিটি অলমোস্ট 1 বছর দায়িত্ব নিল, বাট উইদাউট জেনারেল সেক্রেটারি আপনি একটা লম্বা সময় পদ পাড়ি দিচ্ছেন। মানে এই জায়গা শূন্য পদ বা শূন্য হয়েছে কিনা পদটা, সেই বিষয়গুলো কি আপনার মানে করোনা প্যান্ডেমিক আপনারা চিন্তা করবেন কিনা, বা আপনাদের গঠনতন্ত্র কি বলে? এটা আমরা যে গঠনতন্ত্র অনুপাতে যতটুকু বলার, যতটুকু করার, ওটা আমরা জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া অধিদপ্তর বা আমাদের বোর্ড মিটিং এ যেগুলা ওইভাবে আলাপ আলোচনা হচ্ছে। প্রসিডিং যেটা আছে সেটাকে ফলো করে সবকিছু করা হচ্ছে। মানে ওভারঅল কাজ করবে তো তাতে আপনাদের ব্যাপক। এখানে আমাদের গঠনতন্ত্র তো বলাই আছে, আপনার যদি জেনারেল সেক্রেটারি না থাকে ইন অ্যাবসেন্স, সেক্ষেত্রে আপনার জয়েন্ট সেক্রেটারি যে দুজন আছে 1-2 তারা দায়িত্ব পালন করবে। গঠনতন্ত্র স্পষ্ট বলা আছে। ওকে, একটু চপল ভাই, আপনি এখন অলিম্পিক অ্যাসোসিয়েশনের ট্রেজারার হিসেবে একটু বলেন। মুজিব বর্ষে আপনাদের বড় এজেন্ডা ছিল বাংলাদেশ গেমস এবার জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা, এবং মুজিব বর্ষের তো টাইমটাও একটু লম্বা, কারণ হচ্ছে যে পরের বছর মার্চ পর্যন্ত। পরিস্থিতি যদি আস্তে আস্তে স্টেবল হয়, সেক্ষেত্রে এই গেমসটা নিয়ে আসলে অলিম্পিকের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা কালকের মিটিং এটা নিয়ে আসলে কোনো আলোচনা হবে কিনা? চপল ভাই কি শুনতে পাচ্ছেন? চপল ভাই, ওটা আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা আমি আজকে দিব। যদি বলি আমি ব্যক্তিগত অপিনিয়নটা দিতে পারবো, কিন্তু এটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার আছে। কারণ যে আমরা বাংলাদেশ গেমস শুধু করলেই হবে না, পুরোপুরি এই কোভিডটা ফ্রি না হওয়া পর্যন্ত কিছু কিছু ডিসিপ্লিন কিন্তু খেলায় অংশগ্রহণ করতে পারবে না। যেমন হয়তো ক্রিকেটটা পারতে পারে, আর্চারি, শুটিং, ভারোত্তোলন, টেনিস, টেবিল টেনিস, যেগুলো তাকে আছে আর কি, এগুলো কিন্তু পারবে। কিন্তু আপনি দেখেন যারা টাইকোয়ান্ডো বলেন, তারপরে কারাটে বলেন, জুডো বলেন, কুস্তি বলেন, এগুলো কিন্তু সম্ভব না। বক্সিং বলেন, সম্ভব না, কারণ সাংঘর্ষিক বডি টাচ গেম এগুলা। কাজেই এগুলোর দিকে আমাদের চিন্তা রাখতে হবে যে আমাদের কতগুলো ডিসিপ্লিন নিয়ে পাওয়া যেতে পারে। তা আশা করি, আমার মনে হয় যদি স্বাভাবিক ব্যবস্থা ফিরে আসে, আমরা তো মার্চ পর্যন্ত একটা সময় আছে, এটা পজিটিভলি যদি আমরা সবাই দেখি, হয়তো এটা সীমিত আকারে করে ফেলা যায়। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে এটা খুবই উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার আছে, সব দিক বিবেচনা করতে হবে যে এটার মাধ্যমে অন্য কিছু যাতে না হয়, আবার সংক্রমণ না বাড়ে। কেন 10,000-এর মতো খেলোয়াড় কর্মকর্তারা কিন্তু বাংলাদেশ ঢাকাতে জড়ো হবে, এটা কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে। ওকে, সেই বিষয়টা অলিম্পিক অ্যাসোসিয়েশন মানে সর্বোচ্চ কিন্তু প্রস্তুতি কিন্তু নেওয়া ইতিমধ্যে নিয়ে নিয়েছে, সমস্ত কিছু রেডি আছে, কিন্তু এটা এখন জাস্ট সময়ের ব্যাপার আর কি। ওকে, এটা এই সিদ্ধান্তটা হলে তখন হয়তো ফেডারেশন গুলোকে আপনারা ইনফর্ম করে দিবেন। একটু দুদুল ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা হচ্ছে একরকম খেলা শুরু করা, সত্যিকার অর্থে কিন্তু আসলে এটার ইম্প্যাক্টটা বোঝা যাবে যখন প্যান্ডেমিকটা শেষ হয়ে যাবে।
মানে সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, স্পেশালি যেই ফেডারেশন গুলো আসলে ফাইন্যান্সিয়ালি খুব বেশি সলভেন্ট না, তাদের জন্য আসলে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আমি তো আপনাকে প্রথমে বললাম যে করোনার বাস্তবতা বা করোনার ভয়াবহতার মুখোমুখি আমরা কখনো হইনি। প্রথম করোনার মতো একটা ভয়াবহতা আমাদের সামনেই হলো। এবং এটা যে ছাপটা ফিরে যাবে সেটা আমাদেরকে বহুদিন টানতে হবে। চপল ভাই যেটা বললো যে বাংলাদেশ গেমস, আপনি দেখেন যে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্র হয়তো তার কথাটা বলছি না যে তার ব্যয়টা কি পরিমাণ ব্যয়টা হচ্ছে। তো সুতরাং সেই সকল দিক থেকে যদি বিচার করেন তাহলে স্পোর্টস কিন্তু খুব একদম স্পোর্টস এন্টারটেইন, একটা মানুষের বিনোদন 100% একটা বিনোদন। তো বিনোদনটা তখনই আসে যখন মানুষ অডিওটা বোধহয় চলে গেছে, ওটা কি মিউট হয়ে গেছে কিনা? দুদুল ভাইকে আমরা বোধহয় শুনতে পাচ্ছি না। ওকে, দুদুল ভাইকে আমরা আবার পেলে তখন হয়তো এটা নিয়ে আরেকটু কথা বলতে পারবো। আমিন ভাই, সেটা হচ্ছে যে একটা হচ্ছে তো খেলা, সেই জিনিসগুলো তো তাদের বোঝা উচিত। সুতরাং আমার কাছে মনে হয় যে করোনা পরবর্তীতে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে যেটা আমাদের বাংলাদেশের মতো দেশে চলার উপযোগী সংগঠকদের পক্ষে মানে সমকক্ষ একটা সংগঠক তাকে টানতে পারবে, এটা বুঝে তাদেরকে কাজ করা উচিত। মানে আমি খালি মুখে বললাম এটা করবো এটা বাস্তবতা না, বাস্তবতা কিন্তু অনেক ভয়াবহতা। যেমন যে রাহুল ক্রিকেট লিগটা মাঠে করাতে যাচ্ছে, আমি যেটা শুনলাম যে ক্রিকেট লিগ, দুইটা লিগ একসাথে হওয়ার সম্ভাবনা আছে। সেখানে এই লিগের পেমেন্ট আর ওই লিগের পেমেন্ট একটা নেগোশিয়েট হতে হবে যে ঠিক আছে গত বছর তোমাকে আমি টাকাটা দিয়েছিলাম কিন্তু এই বছর লিগটা হয়নি, তুমি এই বছরের লিগটাতে এই টাকাটা নাও, গত বছরের টাকার সাথে অ্যাডজাস্ট করো। এই জায়গাটাতে প্লেয়ারকে ছাড় দিতে হবে, না হলে কিন্তু লিগটা হবে না। এই জায়গাগুলোতে আমি মনে করি যে কর্মকর্তাদের সাথে অনেক সমঝোতা করতে হবে। প্লেয়াররা যদি ওই জায়গাগুলোতে ধরে বসে থাকে যে না এটা গতবারের টাকা এটা এইবারের টাকা, তাহলে হবে না। কারণ করোনা বাস্তবতা তো ভিন্ন। মানুষ তখনই আপনাকে অর্থ দিবে যখন তার কাছে অর্থ থাকে। যেমন আমিন ভাইয়ের কথা বলছেন যে তিনি অনেক অর্থ দিয়েছেন, কিন্তু করোনাকালীন সময় কিন্তু তার কোম্পানি কতটা অর্থ ইনকাম করেছে আমাকে এটা বলেন। তো তার কোম্পানি যদি অর্থ না করে সে তার প্লেয়ারকে কিভাবে দিবে? এটা তো ডোনেশন নির্ভর একটা বাংলাদেশের স্পোর্টস ক্লাব। এই বাস্তবতাটা তো আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমরা পৃষ্ঠপোষকতা যার কাছেই চাই, তো সেই জায়গাগুলোতে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ বাস্তবতাটা কঠিন, সেই জায়গায় আমরা যাতে তিন পক্ষ সমানভাবে চলতে পারি সেই জায়গায় সবাইকে ছাড় দিতে হবে। এটা হলো আমার বক্তব্য। একটু আমিন ভাই আপনার কাছে জানতে চাই যে বিএফএফ এর জন্য তো খুব টাফ সময় অপেক্ষা করছে, কারণ ইলেকশন নতুন করে দিতে হবে, এবং এমনিতেই আমরা জানি যে খুব বেশি যে পৃষ্ঠপোষক ফুটবলের জন্য পাওয়া যায় সেটা না। এই প্যান্ডামিকের পরে নতুন নেতৃত্বের জন্য আসলে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে আপনার মনে হয়? এটা তো আসলে নতুন নেতৃত্ব যেই আসলে না করে, ইটস এ বিগ চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই আমাদের করোনাকালীন যে এফেক্ট, এটা কিন্তু বড় চ্যালেঞ্জ না, এইটা ওভারকাম হয়ে যাবে। এটা একটা ফর দ্য টাইম বিং আমাদের প্রবলেম হচ্ছে, ইট ক্যান বি রিজলভ। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, যে যদি নতুন কমিটি আসে, সেই নতুন কমিটির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিভাবে ডেভেলপ করা যাবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এই ফুটবলটাকে, আমাদের যে পেরিফেরি আছে, বাংলাদেশের যে পেরিফেরি আছে, বাংলাদেশের যে সীমানা আছে, সেই সীমানার বাইরে আমাদের লাল সূর্যের পতাকাকে কিভাবে নিয়ে যাওয়া যাবে, এই দুটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। থার্ড হচ্ছে যে এটা করতে গেলে যে ব্যাক এন্ডে যে কাজগুলা করতে হবে, এবং আমাদের যে একটা রেল আছে, রেলটা হচ্ছে যে ফুটবল, এই রেলটা তো এখন ডিরেল হয়ে গেছে, এই ডিরেলটাকে রেলে উঠাতে হবে। তারপরে আমি যে দুটা কথা বলেছি তারপরে এটা আসবে। ইটস এ বিগ টাস্ক। মানে এটা যে কি জিনিস কোথা থেকে আছে, মানে এটা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে আপনাকে একদম আবার এটাকে স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করতে হবে। তার কারণ 12 বছরে এই ফুটবলটা যেভাবে আগিয়েছিল, 155 র্যাঙ্কিং ছিল, 50 আশেপাশে ছিল, আজকে আমাদের র্যাঙ্কিং প্রায় 190 এর ধারে, 210টা 211টা দেশের মধ্যে আর কি। তার মানে আমরা সবাই বুঝতে পারতেছি যে কোথায় আমরা চলে গেছি। নতুন কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে এইটাকে রেলে উঠাতে। একবার যদি আপনি এটাকে প্রপার ওয়েতে যদি রেলে উঠাতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী জিনিসগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু চলে যাবে, যদি সেটাকে যদি করা যায়। আর যদি রেলে না উঠিয়ে আবার যদি মনে করা যায় যে না আমরা একটা তৃপ্তির হাসি হাসবো কয়েকদিনের জন্য, হঠাৎ করে বলে বসবো যে 2030 সালে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, 2040 সালে যে এটা করবো, অমুক করবো, মানে এটা ফর দ্য টাইম বিং শান্তি পাওয়া যায়। তো এই ধরনের মানসিকতা থাকলে তাহলে কোনো কিছু হবে না। তবে নতুন যেটা আসবে, যদি যে কমিটি আসবে,
সেই কমিটি যদি এই কমিটি থেকে যায় তাহলে তো চ্যালেঞ্জের কিছু নেই, এটা যা আছে চলবে। আর যদি এই কমিটি চেঞ্জ হয়ে একদম কমপ্লিটলি নতুন কমিটি চলে আসে, তাদের হাতে প্রচুর কাজ এবং বাঙালি জাতি তাদের কাছে বিশাল আশা করবে। তারপরে কি হবে আমি জানি না, তার কারণ হচ্ছে যে 4টা বছর তাদেরকে কাজ করতে হবে রেলে উঠানোর জন্য। ওয়ান্স যদি আপনি ট্রেনটাকে একদম রেল লাইনের মধ্যে উঠাতে পারেন, তাহলে তার পরবর্তীতে যেই আসুক না কেন ওই রেলের মধ্যে চলতে থাকবে, অটোমেটিক্যালি একটা জায়গায় যেয়ে দাঁড়াবে। কিন্তু রেলে উঠাতে হবে, ইট ইজ এ বিগ টাস্ক। ডেফিনেটলি। আমি একটু রশিদ ভাইয়ের কাছে জানতে চাই, রশিদ ভাই একেবারে শেষ কথা বলবেন যে বাংলাদেশে যারা পেশাদার হকি প্লেয়ার, মানে তারা তো ডোমেস্টিক লিগ বা এটার জন্য অপেক্ষা করছে, তাদের জন্য কি কোনো মানে সুসংবাদ পেতে পারে কিনা ফেডারেশনের পক্ষ থেকে, বা কোনো একটা সুসংবাদ হচ্ছে আমি মনে করি যে ডোমেস্টিকলি আমাদের জাস্ট যখন কার্যক্রম শুরু হবে, প্রথম কাজটাই হচ্ছে আমার লিগটাকে শুরু করা, প্রথম কাজটাই। সবার আগে আমার কাজ হবে ডোমেস্টিক লিগ শুরু করা, এবং এটা দিয়ে আমরা শুরু করতে চাই। চপল ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে যে আপনার ফেডারেশন হয়তো বা আর্থিক দিক দিয়ে অতটা মানে জটিলতার মধ্যে পড়বে না, যেহেতু আপনাদের সঙ্গে একটা বড় কোম্পানি দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। কিন্তু খেলোয়াড়রা যে এই মাঝের একটা সময় মানে খেলার বাইরে থাকলো, ওদেরকে আসলে ফুল রিদমে ফিরিয়ে আনার জন্য ফেডারেশন কি ভূমিকা নেবে? লক্ষ্য করেছেন, প্রথম যখন এই প্যান্ডেমিকটা শুরু হয়, আমরা নেপাল থেকে আসলাম, আমাদের সম্বর্ধনা দিলাম, তারপরে তো একটা পর একটা মানে কোভিড এর ইয়াটা বেড়ে গেল। আমরা তাদেরকে প্রথম আমরা কিছুটা চালাবার মতো কিছু আমরা সহযোগিতা করেছি। তারপরে সিটি গ্রুপ মানে তীর আমাদের স্পন্সর, তাদেরকে পারফরমেন্স বোনাসটা দিচ্ছে। মোট কথা আমাদের সামর্থ্য অনুযায়ী এবং আমাদের স্পন্সর তীর যথাসাধ্য চেষ্টা করছে তাদেরকে সহায়তা করা। তারপর আমাদের ফেডারেশন পক্ষ তো আমরা 1 মাস আমরা দিয়েছি, আর এ তো বোঝেনি আমাদের নিজস্ব ফান্ড কিন্তু খুব একটা বেশি না। তারপর আমাদের আন্তরিকতাটা আছে, আমাদের খেলোয়াড় যারা আছে তাদেরও কিন্তু তেমন একটা তারা অসচ্ছলতার মধ্যে থাকলেও তাদের একটা সহনশীলতার ব্যাপারটা তাদের মধ্যে সবসময় কাজ করেছে। একটা জিনিস হলো তাদেরকে খেলার মধ্যে রাখার জন্য আমরা প্রথম বলছি তোমরা ফিজিক্যাল ফিটনেসটা রাখো অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল ইয়েতে। তারপর আমরা ধনুকটা পাঠিয়েছি। এখন মনে করেন আমরা তীর এবং বাট্রেস রেডি করেছি ছোট করে, যে ঘরের ভিতরে স্বল্প পরিসরে ইয়াটা তাদের লক্ষ্যভেদ ঠিক রাখতে পারে কিনা। কিন্তু যখন মন্ত্রী মহোদয় আহ্বান করেছেন একটা সভা, আমরা এটা স্থগিত রেখেছি। কারণ আমাদের সবচেয়ে কাজ হলো যে আমরা যদি অলিম্পিকে যেতে যাই, আমাদের সামনে আছে রোমান সালা অলরেডি কোয়ালিফাই করেছে, কিন্তু টিম ইভেন্ট একটা মেয়েদের আর একটা ছেলেদের টিম ইভেন্ট কোয়ালিফিকেশন বাকি আছে। এটা হবে আগামী বছর প্রথম দিকে। এটার জন্য আমাদের খুব জরুরি মাঠে আমাদের অর্ধেক দলটা হলো নামানো, যাদেরকে পোটেনশিয়াল প্লেয়ার। এটা আমরা একটা করেছি, কোচের সাথে আলোচনা করেছি, আরো আলোচনা চলছে, আমাদের সভাপতি মহোদয় এই ব্যাপারে কাজ করছে। আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট আমাদের যে অলিম্পিক কোয়ালিফিকেশনের যে দলটা গঠিত হবে তাদের মানে 6-12 জন। আমাদের এখানে আমরা দেখেছি যে আসাদুল্লাহ মাস্টার স্টেডিয়ামে আমরা যদি আইসোলেশন সিস্টেমে তাদের রাখি, শারীরিক দূরত্বটা যদি বজায় রাখি, তাহলে আমরা 16 জন প্লেয়ার পর্যন্ত আমরা রাখতে পারবো। আমাদের ক্যাপাসিটি আছে কিন্তু 50-এর উপরে, কিন্তু এটাকে আমরা একদম 3 ভাগে ভাগ করে আমরা নিয়ে আসতেছি। প্রয়োজন 4 ভাগে ভাগ করে দেবো যদি ওইভাবে পারি, হয়তো বা সেটাই হবে। আমাদের এই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আর্চারি হলো পুরোপুরি প্রশিক্ষণ ভিত্তিক একটা খেলা। এখানে আপনি যদি 1 সপ্তাহ প্রশিক্ষণ বন্ধ রাখেন, মনে করেন 3 মাস পিছিয়ে গেলেন। এটা আমাদের পক্ষে সম্ভব, যেহেতু শহীদ আসাদুল্লাহ মাস্টার স্টেডিয়াম মন্ত্রী মহোদয় উনি যখন সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তখনই এই মাঠটা আমাদের প্রশিক্ষণের জন্য দিয়েছিলেন। এটা আমাদের মতো আমরা সাজিয়ে দিয়েছি। এখন শুধু আমরা অনুমতির জন্য অপেক্ষা করছি। তারপর আমাদের নির্বাহী কমিটি একটা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিবে। তারপরে আমরা আমাদের যারা খেলোয়াড় আছে তাদের অভিভাবকদের একটা সম্মতি নিব, এবং তারা কিছু কিছু প্লেয়ার আছে বিভিন্ন সংস্থার সাথে জড়িত, তাদের ক্লিয়ারেন্সটা নিব।
নিয়ে ইনশাল্লাহ আমরা চিন্তা করেছি যে ঈদের আগে হয়তো আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে, তবে ঈদের পরে আমরা এই প্রশিক্ষণ কর্মসূচিটা আমরা শুরু করতে চাই। তবে যদি আমরা সম্ভব হয়, এটা অর্থনৈতিক ব্যাপার আছে, আমরা স্পন্সরের সাথে তীর গ্রুপের সাথে তীরের সাথে আমরা আলোচনা করব, হ্যাঁ, যে তারা তো সবকিছু দিচ্ছে, হ্যাঁ, তারা রেশনটা পর্যন্ত তারা দিচ্ছে, চাল ডাল, তাদের যে তীর আটা, তীর তেল, যা চিনি লবণ সবই তারা দিচ্ছে, মাথাটাও তারা দিচ্ছে আমাদের। শুধু আমরা কাঁচা বাজারটা আমরা ফেডারেশন বহন করি, সেটা না আমরা এদিক সেদিক করে ব্যবস্থা করবো। তবু আমাদের দরকার হলো প্রশিক্ষণ, সেটা চালু করতে পারলি। আর রুহুল আমিন ভাইরা যদি মনে করে যে ফুটবলের যা করে ওটা যে একটু যেগুলো বাস্কেটের ভিতরে পরে টরে যায়, ওগুলো যদি আমাদের মতো ছোট ছোট ফেডারেশন গুলো, উনি কিন্তু অবরত্ব পাবে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা ডিসিপ্লিনে থাকলে কিন্তু অবরত্ব পাবে না। উনি মনে করে সবগুলা, কেন ছোট ছোট ফেডারেশন গুলো হলো অল্প অল্প, উনি ফুটবলে এক মাসে যা দেন ফেডারেশনকে উনি এক বছরে ব্যয় করেন, তাহলে উনি অমরত্ব পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। না, আমি তো যে দাবাতে করতেছি, সুইমিং এ তো আছি, অনেক জায়গায় আছি, অলিম্পিকে আছি, আপনাদের মেন মাদার অর্গানাইজেশন আছি তো আমি। আর্চারির কথা বলছি না, আমি কিন্তু আরো ছোট ছোট গেম আছে যেগুলো আপনি, তারাই কিন্তু আপনার কথা বলবে, বুঝছেন না? আমি আছি সব জায়গায়, যে আসবে আমরা আমি আহ্বান জানাচ্ছি। আর এই যে সবচেয়ে বড় কথা, রশিদ ভাই আমাদের মুরব্বী এখানে আছেন, ওনাকে আমার খুব ভালো লাগে, কেন উনি একদম দক্ষ, আপনার ছোট ভাই, তাই বলে কিন্তু আমি আবার আমিন ভাইকে ছোট করছি না। আমি প্রথম আমি তো আপনাদের দুইজনের থেকে অনেক জুনিয়র, কিন্তু বেসিক্যালি আমার এজে কিন্তু আপনাদের দুইজনের থেকে আমি অনেক জুনিয়র। আমাদের বড়। আচ্ছা, আমরা আজকের আয়োজন শেষ করি। রাজীব উদ্দিন, অনেক ভালো লাগলো যে সকলকে, সঞ্চালককে বলবো যে সবাইকে আজকে একত্র করেছেন, হ্যাঁ, অনেক ধন্যবাদ, এবং সকলের জন্য দোয়া করবো যেন আবার আমরা আমাদের ইনশাআল্লাহ অতীতের মতন আবার রাহুল ভাই আর ইয়াকে, ওই আমাদের দোদুল ভাইকে কিন্তু কিছু বলতে পারি নাই, কেন অমরত্ব দিলাম আমি ইয়াকে, আমিন ভাইকে। আমরা সবাই অমরত্ব অবশ্যই চাবো, কারণ ক্রীড়াঙ্গনে ডেভেলপ করতে গেলে আমাদের দরকার হলো ঐক্যবদ্ধ। আসলে ক্রীড়াঙ্গনকে ডেভেলপ করতে হবে, ক্রীড়াঙ্গনকে এমন একটা জায়গা যে এখানে মানে ইয়তদের, যুব সমাজদেরকে একটা হচ্ছে অ্যাট্রাকশনের জায়গায়, এই জায়গাটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের টোটাল ইয়ত যে ডেভেলপমেন্ট হয়, ইয়ত যে গ্রুপটা আছে বাংলাদেশে, তাদেরকে কিন্তু আমরা একটা মোটিভেট করে একটা সবসময় খেলার মধ্যে রাখতে পারলে, তাহলে সোশ্যাল যে সমস্ত ক্রাইম আছে, সোশ্যাল যে সমস্ত প্রবলেম আছে, সেখান থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসতে পারবো। তো এই জন্য ক্রীড়াঙ্গনকে আমাদের সতেজ রাখতে হবে, ক্রীড়াঙ্গনের জন্য যার যেখানে যতটুকু যা আছে সবাইকে নিয়ে আগিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার কথা আর কি। আমাদের সামাজিক অবক্ষয়টা দূর করতে গেলে একমাত্র স্পোর্টসই পারে, খেলাধুলাটাই পারে সামাজিক অবক্ষয়টা দূর। চপল ভাই, আপনার বাংলাদেশে আর্চারি যখন প্রথম আসলো, এই তীরটা কিন্তু আউটার স্টেডিয়ামে আমরাই মারলাম প্রথম, আমাদের কাছে। আমি কিন্তু আপনার প্রথম বলেছি যে আজকে আমাদের তীর আসার পেছনে আমাদের তীরন্দাজদের পাশে, এবং দদুল ভাই ছিল আমার পাশেই দাঁড়ায় ছিল, ভাই এটা কি করতেছেন, পুরনো পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। রাইট, আপনি একটা শক্ত জায়গায় নিয়ে গেছেন তীরন্দাজদেরকে, কিন্তু সম্মিলিত প্রয়াস। কিন্তু কম বেশি আমাদের জন্য করেছে। আমার কাছে আমি একটু রশিদ ভাইরে বলি, রশিদ ভাই আপনাদের হকি কিন্তু ভালোই আগাচ্ছিল, কিন্তু এই হকিটা থমকে না যায় যেন, এটা একটু আপনারা দেখেন, কারণ হকি কিন্তু একটা বিশাল আমাদের একটা সুযোগ আছে বাংলাদেশে হকিকে নিয়ে। আন্তর্জাতিক ভাবে ক্রিকেটের পরেই আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে বড় চট্টগ্রামে তো আছেই, এটা তো চলতেছেই, কিন্তু হকি কিন্তু একটা বড় একটা জিনিস, এই জায়গাটাকে আপনারা আরো কনসেন্ট্রেট করেন। এখানে আরো আমরা এই কমিটির শুরুটা আমরা আসলে খুব চমৎকার ভাবে করেছিলাম। হ্যাঁ, ছন্দপতন আসছে, তারপরে আবার করোনা চলে আসলো। তো সকলে দোয়া করেন যেন আমাদের পিছনে যে ঝামেলাগুলো আছে সেগুলো যেন আমাদের কেটে যায়, আমরা যেন আবার সবাইকে নিয়ে চলতে পারি। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম, রুহুল ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। আজিমুদ্দিন আহমেদ চপল,
রশিদ শিকদার, নাসরুল সকল ভাই, হাসান thank you very much. এবং একই সঙ্গে নিয়ামুর রশিদ রাহুল। আমরা Thank সবাই you. মিলে আসলে প্রত্যাশা করছি নিশ্চয়ই করোনার এই কঠিন সময় পার হয়ে যাবে এবং ক্রীড়াঙ্গন আবার তাদের স্বাভাবিক ধারায় ফিরে আসবে, সেই প্রত্যাশা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে। থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ চপল ভাই, বাই বাই। দুদুল ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দুদুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।